আমি আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এখনো হয়তো আমাদের সাথে আছে। আমার মা এই ঘটনার মূল ভিকটিম বলা যায়। আমার মা যখন ক্লাস 10-এ পড়তেন তখন প্রথমবারের মতো শুরু হয় এসব কিছু। সামনে বোর্ড এক্সাম থাকায় সারাদিনই পড়ার টেবিলে বসতে হতো। মা যখন পড়তেন তিনি অনুভব করতেন যে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম পাত্তা না দিলেও তিনি বুঝতে পারতেন এবং এক সময় তিনি অনুভব করতে পারতেন যে তার সঙ্গে কেউ একজন আছে। একটি বাচ্চা মেয়ে যার মাথায় কোনো চুল নেই। মা তার বাবা মা মানে আমার নানা নানির কাছে বিষয়টা জানালেও খুব একটা গুরুত্ব তারা দেন না। মেয়েটা তেমন কোনো বিরক্ত করত না এবং বিরক্ত না করায় ব্যাপারটা নিয়ে আমার মাও তেমন মাতামাতি করতেন না। এইচএসসি এক্সাম শেষ করে এইচএসসির আগ পর্যন্ত মেয়েটা মার কাছেই থাকতো সব সময়। একটা জিনিস শুধু বদলে গেল, সময়ের সাথে সাথে মেয়েটার মাথার চুল বড় হয়ে যায়। প্রথম ধাক্কা খেলো এইচএসসির কিছুদিন পর। মা বোয়াল মাছ দিয়ে ভাত খেতে বসেছে, আর তখন তার ভাতের প্লেটের ওপর একটা বড় হাতের ছায়া সে দেখতে পায় এবং চিৎকার দিয়ে উঠে পড়ে। ব্যাপারটা তখন সবার কাছে আজব মনে হয়, তাই মাকে ওখানকার একজন নাম করা হুজুর দেখানো হয়। সে প্রফেশনালি একজন লয়ার, কিন্তু সবাই বলে তার কাছে নাকি অলওয়েজ জিন থাকে। সেই লোক সব কথা শুনে বলে আমার মায়ের সৌন্দর্য দেখে এক জিন তার পেছনে লেগেছে। সেই জিন আর কিছুদিন গেলে মাকে নিয়ে যেত এবং ওকে সরানো এত সহজ না, কারণ অনেকদিন ধরেই সে আমার মায়ের সাথেই আছে। নানিমার মুখে শুনেছি লোকটা নিজের হাত কেটে রক্ত দিয়ে একটা কাগজে কি যেন লিখে আমার মাকে সেটা চিবিয়ে খেতে বলে এবং তার সাথে অনেকগুলো তাবিজও দেয়। তার নির্দেশ ছিল মা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই তাবিজ শরীর থেকে না সরায়, রাতে একা না ঘুমায় এবং গরুর মাংস কোনোদিন না খায়, শুধু কোরবানির মাংস তাও ঈদের দিন অর্থাৎ ঈদের 3 দিন খেতে পারবেন। এর বাইরে গরুর মাংস তার জন্য হারাম। সেই হুজুরের কথায় আমার মা যখন বিয়ে হয় এই জিন আবার আসবে মায়ের হাজবেন্ডের ওপর এবং তারপর আসবে তার প্রথম সন্তানের ওপর। মা হুজুরের সব নির্দেশই পালন করতে থাকেন। বাট ইট ডাজন্ট ফিল গুড টু সে যে হুজুরের কথা অক্ষরে অক্ষরে মিলে যায় এবং সত্যি সত্যি বিয়ের পরে সেই জিন আমার বাবার কাছে এসে পড়ে। বাবা এসব বিশ্বাস করেন না বললেই চলে, তাই তার সাথে কি হয়েছে আমরা কেউ জানি না, কিন্তু সে সব সময় রাতে ঘুমানোর সময় দেখত তার পায়ের কাছে একটা বুড়া লোক বসে থাকে। তাদের বিয়ের কিছুদিন পরেই আমি জন্মাই এবং আবারও হুজুরের কথা মতো সেই জিন আমার ওপরে ভর করে প্রতি রাতে। নানিমা এবং আম্মুর মুখে শুনেছি আমি নাকি সারা রাত কান্না করতাম আর ফজরের আজান দেওয়ার সাথে সাথে চুপ হয়ে যেতাম। 9 মাস বয়স পর্যন্ত আমার সাথে জিনটা ছিল। তার মধ্যে একটা ঘটনা এটার প্রমাণ। আমার বয়স তখন 40 দিন। আমার নানা বাড়িতেই আমি ছিলাম এবং আমার দাদাবাড়ির মানুষজন দল বেঁধে আসে আমাকে দেখতে। বাসায় অনেক মানুষ থাকায় রান্নাবান্নার জিনিসপত্র এবং খাবার দাবার সবকিছু খাটের নিচে ঢেকে রাখা হয়। সেই রাতে আমার কান্নার কোনো সীমা থাকে না, দম আটকিয়ে কান্না করতে থাকি আমি। পরে নানিমা মাকে বলে ঘর পাল্টানোর কথা এবং এরপরে আমি শান্ত হই। পরের দিন দেখা গেল আমাকে নিয়ে যেই খাটের ওপরে আমার মা ছিলেন সেই খাটের নিচে রান্না করা গরুর মাংসের পাতিল ঢেকে রাখা হয়েছিল। তার জন্যই জিন আমার গায়ে ভর করতে পেরেছে। কিন্তু জিন আমার কাছে কখনোই ঠিক মতো আসতে পারেনি, শুধুমাত্র আমার নানিমার কারণে। সে অনেক নামাজি একজন মানুষ ছিলেন এবং অনেক হুজুর পড়া পানি দোয়া দুরুদ পড়ে আমাকে সে রক্ষা করতে থাকে। সমস্যাটা হয় আমার ছোট বোনকে নিয়ে। আমার ছোট বোন আমার চেয়ে 2.5 বছরের ছোট। তার জন্মের আগ পর্যন্ত আমি এবং মা নানিমার কাছেই ছিলাম। ছোট বোন হওয়ার সময় ঢাকা চলে আসি। এগেইন আমি আমার বোনের নাম বলতে পারছি না, তুবা নাম দিয়ে এখন বোঝাচ্ছি। তুবা আমার ছোট বোন এবং তাকে জিন থেকে দূরে রাখার জন্য ঢাকায় কেউ ছিল না।
এবং এতদিন পরে কেউ পাত্তাও দিত না বিষয়টি। হুজুর বলেছিল বড় মেয়ের ওপর জিন আসবে, ছোট মেয়েকে নিয়ে কোনো কিছু বলেনি। তাই আমরা সবাই ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করি, বাট উই ওয়ার রং। তোমার বয়স যখন 7, তখন থেকে সে সারা রাত কান্না করত আর চিৎকার করত। কেউ তার কাছে গেলেই সে ধাক্কা মেরে সরিয়ে দিত। যতই তাবিজ দেয়া হতো, 3 মাসের মধ্যে একটা একটা তাবিজ নাই হয়ে যেত। এরপর রূপার তাবিজ তাকে দেয়া হয়েছিল। অনেক দিন থেকে তাবিজের সেই সমস্যা আর হয় না। গরমের ছুটিতে নানা বাড়ি যাওয়ার পরে সেই তাবিজও নাই হয়ে যায় এবং 1 মাস পরে নানিমা দেখে সেই তাবিজ ছাদের টবের একটা গাছের মধ্যে ঝুলছে। আমাদের বোঝার বাকি থাকলো না আসলে সমস্যাটা কি। এরপর অনেক দিন কেটে যায়, তেমন কোনো সমস্যা আমরা দেখিনি। 2013 থেকে 2017 পর্যন্ত অল ওয়াজ ওকে। 2017তে প্রথমবারের মতো আমি নিজে সব দেখলাম। সেদিন রাতে 1:30 বাজে অন্ধকারে হঠাৎ ঘুমের মধ্যে আমার বোন মাথা অলমোস্ট মোর দ্যান 90 ডিগ্রি ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ভুল দেখছি ভেবে এত পাত্তা দেয়নি। তার মাথায় হাত রাখি আমি আদর করব বলে। সঙ্গে সঙ্গে অনেক জোরে থাপ্পড় মারে আমার হাতে আমার বোন। খুব অবাক হলেও পাত্তা না দিয়ে আমি ঘুমোতে চলে যাই। একটু পরে দেখি তুবা চিৎকার করছে এবং তার পায়ের দিকে আঙুল দিয়ে পয়েন্ট করে কিছু একটা দেখাচ্ছে, বলছে আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়ে যাবে। আমার চিৎকারে বাবা মা চলে আসে এবং তুবাকে নিয়ে যায় তাদের ঘরে। পরের দিন শুনি সে স্বপ্নে দেখে যে একটা কালো অবয়ব তাকে বলছে সে তার মাথার চুল না কাটলে তাকে নিয়ে যাবে। ঘুম ভেঙে দেখে সে অবয়ব তার পায়ের কাছে বসে আছে। বলে রাখা ভালো, আমার বোনের চুল সাধারণ মেয়েদের চুলের মতোই ছিল, কিন্তু সেই 7 বছর বয়সে তার চুল হঠাৎ করে পাল্টে যায়। সেই চুল যেমন লম্বা তেমন ঘন, হাঁটুর নিচে পর্যন্ত চলে আসে এমন। সবাই অবাক হয়, কারণ আমাদের পরিবারে এমন চুল আগে কারো হয়নি। এরপর অনেক বড় হুজুরকে দেখানো হয়, দাবি জানা হয়, কিন্তু লাভ হয় না। তারপর তুবার শরীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ওই যে গোটা গোটা যা কিছু আছে এগুলো দেখা যায়, কালো কালো হয়ে ওঠে, অর্থাৎ ক্ষতস্থানের মতো হয়ে ওঠে পুরো শরীর। জিজ্ঞেস করলে বলে জানে না কিভাবে আসলো, সেটাও সে বলতে পারে না এবং ব্যথাও নাকি করে না। আমি অনেক মুভিজে দেখেছি যে এটা নাকি পজিশনের সিম্পল, কিন্তু আম্মু বিশ্বাস করেন না আমার কথা। এরপর জানুয়ারি মাসে আমরা শীতের রাতে 11টার মতন বাজে, আমি আর তুবা আমরা লাগেজ গুছাচ্ছিলাম এবং পরের দিন রাতের বাসে আমরা কক্সবাজার যাব। হঠাৎ দেখি তুবা কোনো কথা ছাড়া খাট থেকে উঠে বাথরুমে চলে যায় এবং ইমিডিয়েটলি ভেতর থেকে শাওয়ারের শব্দ আসে। দরজা খোলা ছিল দেখে আমি দৌড়ে বাথরুমে গিয়ে দেখি তুবা বাথটাবের ভেতরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। কনকনে ঠান্ডা পানি, সেই শীতের রাতে আমি চিৎকার করছি কিন্তু আমার কথা কেউ শুনতে পারছে না। আমাদের আগের ফ্ল্যাটটা ছোট থাকায় একটু চিৎকার দিলেই বাবা মা শুনতে পেত বা চলে আসতো, কিন্তু পরে পাশের একটা ফ্ল্যাট কিনে জোড়া লাগানোর পর থেকে আমাদের কথা আর তারা শুনতে পেত না। আমি তুবার নাম ধরে চিৎকার করে ডাকতে থাকি। তুবা চিৎকার করে বলছে সেও আমাকে, আমি ওকে নিয়ে যাব, আমি ওকে নিয়ে যাব। আমার বোন অনেক শুকনা, নামমাত্র ওজন তার। সেই বোনকে আমি বাথটাব থেকে টেনে নামাতে পারছি না, পাথরের মতো ভারী তার শরীর। একসময় বাবা মা দৌড়ে আসে এবং আসার সাথে সাথে তুবা নর্মাল হয়ে যায়। তাকে জিজ্ঞেস করলে সে বলে তার কিছুই মনে নাই। কক্সবাজার ট্রিপ থেকে ফেরার সাথে সাথেই সব কাহিনী হুজুরকে জানালে সে আমাদের ঘরের কোনায় ঝুলানোর জন্য তাবিজ দেন। এরপর থেকে তুবার শরীরে ওই দাগগুলো আর দেখা যেত না এবং আল্লাহর রহমতে তার সাথে আর কিছু হয় না। সে সেদিন থেকে স্বপ্নে দেখে একটা নীল রঙের শাড়ি পরা মেয়ে প্রতি রাতে তার স্বপ্নে এসে তাকে আদর করে এবং প্রতি রাতেই তুবা এই স্বপ্নটি দেখে। যখন ও আমাকে মেয়েটার কথা বলে আমি ওকে শিখিয়ে দেই নেক্সট টাইম যেন ও মেয়েটাকে বলে আর না আসতে। এই কথা বলার পরের দিনই মেয়েটা স্বপ্নে এসে তুবাকে বলে যেন সে তার কথা আমার সাথে অথবা আম্মুর সাথে শেয়ার না করে। এরপর থেকে মেয়েটা আর আসে না, কারণ প্রবলেম হয় আমার পুরা বাসায় সারা রাত ধরে
বাসার ভেতরে দৌড়ানোর আওয়াজ পাওয়া যায়। আমাদের ফ্লোরে 2টা ইউনিট, এই ইউনিটে আমরা থাকি, সো কোনো চান্স নেই আশেপাশে থেকে আওয়াজ আসার। মার্বেল খেলা, চেয়ার টানাটানি, সব ধরনের আওয়াজ হতে থাকে, কিন্তু আস্তে আস্তে সব থেমে যায়। আজকে 22 বছর ধরে মায়ের কাছে তাবিজ নেই। আমার মা আবার ভয় পাওয়া শুরু করেছে। একা থাকলে একরকম সুগন্ধ থাকে তাকে ঘিরে। পুরো বাসায় আমি নিজের হাতে দোয়া লাগিয়েছি, সব ঘরের দোয়া ঠিকঠাক আছে, শুধু আমার মায়ের ঘরের দোয়াটাই একা একা নাই হয়ে গেছে। মা কিছু বলে না, কিন্তু তার কথা এবং তার সবকিছু শুনে তার চাল চলনে বোঝা যায় সে কিছু একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে। আমার মা প্রচন্ড ভয় পায়। বাংলা এবং ইংলিশ মিলিয়ে লেখার জন্য ক্ষমা চাচ্ছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। এবং তিনি বলেছেন তার নাম শেয়ার না করতে। আমি তার নাম শেয়ার করছি না। একটু কষ্ট হয়েছে পড়তে, ট্রুলি স্পিকিং। আসলে এভাবে পড়তে সমস্যা হয়, শুধু ইংরেজিতে বা শুধু বাংলায় হলে অতটা সমস্যা হয় না, বাট এভাবে একটু সমস্যা হয়। এনিওয়েজ, আমার যেটা মনে হয় যে যখনই আপনারা লিখবেন এবং এরকম ধরনের কোনো চ্যালেঞ্জ যদি আপনারা ফেস করেন, তাহলে আমাকে কিন্তু রেকর্ড করেও পাঠাতে পারেন। বাট দ্য স্টোরি ওয়াজ টু গুড এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করবো যে যারা শুনেছেন তাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এবং আপনার কাছে যদি এরকম ঘটনা থাকে তাহলে আমাকে ইমেল করুন, এখনই জানিয়ে দিন। আমি অপেক্ষায় আছি আপনার ইমেইলের। অসংখ্য ইমেল চাই আপনাদের কাছ থেকে। আমি আশা করি যে সেটা পাবো এবং সেটার অপেক্ষায় থাকলাম। সেটাই আমার আপনাদের কাছে একমাত্র অনুরোধ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমরা একটু আগে যে ঘটনাটি শুনলাম, আপনাদেরকে বলেছি আমি অনেকবার যে আমার এরকম একটা ঘটনা ছিল যে আমার মনে হতো যে দরজার বাইরে কেউ বসে আছে, কিন্তু আমাকেও এরকম একজন ভদ্রলোক বলেছিলেন যে যিনি বাইরে বসে আছেন তিনি ভেতরে আসবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। তো আমি একটু আগে যে ঘটনাটা শেয়ার করলাম সেই ঘটনাটা কিন্তু খুব অদ্ভুত টাইপের। একজন মানুষ একজন মেয়েকে দেখতে পায়, যার কথা বলছেন ওনার মা একটা মেয়েকে দেখতে পেতেন, এবং সেই মেয়েটির মাথায় কোনো চুল ছিল না এবং আস্তে আস্তে সেই মেয়েটির চুল আস্তে আস্তে বড় হতে শুরু করে। কি অদ্ভুত টাইপের একটা ঘটনা। আপনি খালি চিন্তা করে দেখেন যে আপনি রাতের বেলায় আপনার পাশে, আপনার পেছনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে যার মাথায় চুল নেই এবং আস্তে আস্তে তার চুল বড় হচ্ছে এবং সে আপনাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং আপনি জানতে পারলেন যে আপনাকে এই মেয়েটির কবল থেকে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে আজীবন তাবিজ পড়তে হবে। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং এই মেয়েটি কিন্তু তাদের ফ্যামিলিকে ছাড়েনি কখনো, নানাভাবে নানান রকম ভাবে সে সেই ফ্যামিলির মাঝেই ছিল এবং থেকেওছে অনেক দিন পর্যন্ত। আপনারা সবাই সেটা জানেন এবং শুনলেনও। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা পরের ঘটনায় চলে যাব। এই ঘটনাটি অবশ্যই এরকম নয়, এটি আরেকটি ঘটনা, জিন সংক্রান্ত একটি ঘটনা, এবং যে ঘটনা মাদ্রাসা নিয়ে আমরা সবসময় শুনি। তারপরেও আমি জানি না যে কেউ যদি অবিশ্বাস করেন তাহলে কিছু করার নেই, কারণ মাদ্রাসার স্টুডেন্টদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকের কাছেই দেখবেন যে একটা ঘটনা আছে, সেটা তার জানা হোক বা নিজের সাথে ঘটা হোক। কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব। এই ঘটনাটি জিনকে নিয়ে। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। প্রথমটিও ছিল জিনের, দ্বিতীয়টি জিনের। দেখা যাক আজকে এপিসোডটি জিন এপিসোড হয়ে যায় কিনা। চলুন শুনে আসি একটা অডিও ক্লিপ, তারপরে মডারেটরদের নিয়ে ফিরে আসছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো তলে। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ জিশানুর রহমান বলছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্লে করবেন। এবং আমি এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি হচ্ছে একটি সত্যি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটে আমার মামার বাড়ির এলাকাতে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি। তো একটু বলে রাখি ভাইয়া, ঘটনাটি আমি শুনি আমার এক বন্ধুর কাছে, যে মানে ওই যেখানে ঘটনাটি ঘটেছিল সে ওখানেরই ছাত্র ছিল। তো যাই হোক, আমি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আমাদের মামা বাড়ির এক মাদ্রাসাতে। ওই মাদ্রাসার একটি ওইটা হচ্ছে একটি ফাজেল মাদ্রাসা। ওই ফাজেল মাদ্রাসাতে হোস্টেল ছিল, মানে হোস্টেল ছাত্রাবাস ছিল। তো ছাত্রাবাসে ছাত্ররা থেকে লেখাপড়া করতে পারতো এবং আবাসিক সিস্টেম ছিল। তো ওই মাদ্রাসার দাখিল শ্রেণীর যিনি মুহাদ্দিস বা যিনি হাদিস পড়াতেন তার নাম ছিল মোহাম্মদ, আমি নামটি আসলে একটু স্কিপ করতে চাচ্ছি, নামটি আমি বলতে চাচ্ছি না প্রসঙ্গত কারণে। তো যাই হোক, দাখিল ক্লাসের মধ্যে যিনি হাদিস পড়াতেন তিনি
প্রচন্ড একজন জ্ঞানী, একজন আলেম ছিলেন এবং তার অনেক স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। তিনি অনেক বড় বড় আলেমকেই বাংলাদেশে তৈরি করে দিয়েছেন, যারা এখন বাংলাদেশের অনেক জায়গাতে ভালো ভালো বয়ান এবং ওয়াজ করে থাকেন। তো ওই ঘটনাটি শুরু হয় আসলে ওনাকে কেন্দ্র করেই। তো উনি শুধু দাখিল ক্লাস না, উনি যে কোনো নিচের ক্লাসের বা দাখিল ক্লাস হোক বা আলিম ক্লাস হোক, উনি যখন কোনো ক্লাস করাতেন, যেমন আমরা যখন টিচাররা যখন আমাদেরকে লেকচার দেয়, দেখা যায় যে টিচাররা আমাদের দিকে মুখ করে থাকে। সামনে যদি 100 বা 80-90 জন স্টুডেন্ট বসা থাকে, টিচাররা সবসময় স্টুডেন্টদের দিকে ফিরেই কিন্তু লেকচারটা দেন। তো ঠিক তিনিও এই কাজটি করতেন যে তার সামনে যদি 60 জন বা 70 জন স্টুডেন্ট বসা থাকতো, তিনি তাদেরকে হাদিস পড়াতেন, হাদিস বুঝাতেন। বুঝানোর পরে সবাইকে যখন বুঝানো হয়ে যেত, ক্লাস শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট পূর্বে তিনি পিছনের দিকে তাকিয়ে যেতেন। পিছনের দিকে তাকিয়ে তিনি দেখা যেত যে পিছনে কাউকে দেখা যাচ্ছে না, কেউ দেখতো না যে পিছনে কেউ আছে কিনা, কিন্তু উনি জিনিসটা দেখতেন কিনা সেটা আসলে উনি কখনো বলেননি। তো উনি পিছনের দিকে তাকিয়ে মানে একটা অদৃশ্য কাউকে হয়তো বা কিছু উনি বুঝাতেন যে তোমরা বুঝছো কিনা। উনি হাত লেড়ে উনি হাত লাড়তেন এবং উনি ওনার নানা রকম বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পিছনে ফিরে উনি তাকিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট উনি লেকচার দিয়ে তারপরে উনি ক্লাস থেকে বের হতেন। তো ঘটনাটা আসলে আপনারা হয়তো বা ক্লিয়ার হন নাই, আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে এরকম যে টিচার যখন ক্লাসের মধ্যে কথা বলে, স্টুডেন্টরা সবসময় টিচার থাকে সবসময় স্টুডেন্টদের দিকে ফিরে কথা বলে, এবং পরে যখন একটা অঙ্ক বা একটা ইংলিশ যখন তিনি লিখতে যাবেন, তখন কিন্তু তিনি বোর্ড দিয়ে বা মার্কার পেন দিয়ে তিনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে লিখেন। কিন্তু এই হুজুরের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ একটু ব্যতিক্রমী। তিনি যখন লেকচারটা দিতেন, তিনি তার লেকচার দেওয়ার শেষে করার আগে সকল স্টুডেন্টকে বুঝিয়ে উনি পিছনের দিকে তাকিয়ে যেতেন। পিছনের দিকে তাকিয়ে উনি কাউকে যেন বা অন্য কাউকে বা দেখা যাচ্ছে না বা সুপার ন্যাচারাল ব্যাপার ছিল, সেটা আসলে হুজুর কখনো বলেননি। তো উনি ওদেরকে বুঝাতেন। তো এই ঘটনাটি প্রায় ঘটতে থাকে বলতে আলিম ক্লাসে উনি একই কাজ করতেন, দাখিল ক্লাসে একই কাজ করতেন, ইভেন উনি 9-8 এর ক্লাসেও বা অন্যান্য ক্লাসে যে হাদিস পড়াতেন বা অন্যান্য ক্লাস নিতেন, উনি একই কাজটি করতেন। তো এরকম ঘটনাটি আসলে ঘটতে থাকে এবং এক পর্যায়ে ছাত্রছাত্রীরা মনে করতে থাকে যে হুজুরের মাথায় মনে হয় কোনো সমস্যা আছে, না হলে হুজুর এরকম আচরণ কেন করবে। তো তারা এক পর্যায়ে তারা দেখা যায় এর মধ্যে একটা থাকে না যে ক্লাসের মধ্যে কিছু দুষ্ট ছেলে থাকে যারা টিচারদের নানা রকম নাম দেয়, নানা রকম আজে বাজে নাম দিয়ে তারা ডাকে রাস্তাঘাটে, একটু টিচারদেরকে একটু ইনসাল্ট করার চেষ্টা করে। তো এরকম ওই দাখিল ক্লাসের মধ্যে দুই একটা ছেলে ছিল যারা হুজুরকে রাস্তা দেখলে হুজুরকে পাগল বা মেন্টাল বলে এরকম বলে দৌড় দিত। তো এই জিনিসটা হুজুর খুব মনে কষ্ট পেতেন। তো হুজুর কখনো কাউকে কিছু বলেননি বা কাউকে কখনো শাস্তি দেননি। তো উনি ওনার মতো করে পাঠদান দিয়ে যাচ্ছিলেন। এটা তো এইভাবে ঘটনাটি অনেকদিন যায়। অনেকদিন যেতে হুজুর কিন্তু একই কাজ বারবার করছেন। তো স্টুডেন্টরাও একটু অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে যে হুজুর পিছনের দিকে তাকিয়ে কাদের সাথে কথা বলেন বা কাদেরকে লেকচার দিচ্ছেন। তো এই ব্যাপারগুলো আসলে দেখা যায় কিছু বাচ্চারা মানতে পারে না, কিছু ছাত্ররা মানতে পারে না। তো কিছু ছাত্ররা হোস্টেল যিনি সুপারিনটেন্ডেন্ট থাকেন ওনার কাছে গিয়ে ওরা কিছু একটা নালিশ নিয়ে যায় যে এরকম আমাদের মুহাদ্দিস হুজুর এরকম ক্লাসের মধ্যে এরকম অস্বাভাবিক আচরণ করছেন। তো এখানে বলে রাখা ভালো যে ওখানে মাদ্রাসা যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন বা যিনি প্রিন্সিপাল ছিলেন, উনি কিন্তু ওই হুজুরের খুব ভালো একজন বন্ধু ছিলেন। উনি একই সাথে লেখাপড়া করে দুজন আলেম হয়ে কিন্তু বের হয়েছেন। কাজেই ওই হুজুরের ব্যাপারে কিন্তু এই সুপারিনটেন্ডেন্ট হুজুর সবই জানতেন এবং উনি কাদের সাথে পিছনে থাকিয়ে কথা বলেন তিনি তাও কিন্তু জানতেন। তো ওই বাচ্চাদেরকে হুজুর বুঝিয়ে বলেন যে না, তোমাদের ওস্তাদ আমি জানি উনি ঠিকই আছে, তোমরা শুধু ওনা থেকে পড়াটা আদায় করে নাও, তোমরা ওনাকে কোনো রকমের আজে বাজে নামে ডেকো না বা তোমরা ওনাকে কোনো ডিস্টার্ব করো না, তোমরা জাস্ট ওনা থেকে পড়াটাকে বুঝে নিবা, এর বাইরে উনি যা করে করুক তোমাদের সেটা দেখার বিষয় না। তো এক প্রকারে আর কি কথাটাকে উনি স্কিপ করে যান। তো এইভাবে অনেকদিন চলতে থাকে এবং হুজুর এইভাবে প্রতিদিনই ক্লাস নিতেন। প্রতিদিন ক্লাস নিয়ে উনি চলে যেতেন। চলে যাওয়ার আগে উনি প্রায় 5 থেকে 10 মিনিট উনি পিছনে তাকিয়ে লেকচার দিতেন, তারপরে ক্লাস থেকে বের হয়ে যেতেন।
তো এভাবে ক্রমান্বয়ে চলতে চলতে দেখা গেল যে রমজান মাস চলে আসে। রমজান মাসে দেখা যায় অনেকগুলো মাদ্রাসা, দেখা যায় 15 রমজানের পরে ছুটি হয়, কোনো কোনো মাদ্রাসা দেখা যায় 20 রমজানে ছুটি হয়, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় পহেলা রমজান থেকে ছুটি হয়ে যায়। তো এই ঘটনাটি যে মাদ্রাসায় আসলে ঘটেছিল, সেই মাদ্রাসাটা 15 রমজানের পর থেকে ছুটি দেওয়া হয়, ঈদের ছুটি। তো কিছু কিছু বাচ্চারা বাড়ি চলে যায়। তারা তাদের বাড়ি, কারো বাড়ি ছিল দক্ষিণবঙ্গে, কারো বাড়ি ছিল উত্তরবঙ্গে। তো দেখা যায় তারা চলে যায়, এর মধ্যে দুই একটা বাচ্চা থেকে যায়, কারণ তাদের বাড়ি ছিল অনেক দূরে। তারা চিন্তা করে যেহেতু এই সময়টাতে কোনো স্টুডেন্ট থাকতেছে না ছাত্রাবাসে, কাজে এই সময়টাতে আমরা একটু মন দিয়ে পড়ালেখা করতে পারবো, তাই দুই একটা বাচ্চা হোস্টেলের মধ্যে রয়ে যায়। এবং একটু একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যে হুজুরটা মুহাদ্দেস বা যিনি ওই মানে ক্লাসগুলো করাতেন, উনিই কিন্তু হোস্টেল সুপার ছিলেন। তো হোস্টেল সুপার বাধ্য হয়ে যান, মানে ওই হুজুরটা থাকতে বাধ্য হন, যেহেতু সবগুলো বাচ্চা এখনো চলে যায়নি, তাই তিনি ওই বাচ্চাগুলো দায়িত্ব নিয়ে ওই মাদ্রাসাতে স্টে করেন ঈদ পর্যন্ত। তো রাসেল ভাই, ঘটনা যেটা আসল ঘটে সেটা শুরু হয় ওই সব ছাত্ররা চলে যাওয়ার 2 থেকে 3 দিন পরে রাতের বেলা। রমজান মাসই ছিল। তো রমজান মাসে সবাই তারাবির নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে খুব আর্লি সবাই ঘুমাতে চলে যায়। মাদ্রাসাতে নিয়মটা হচ্ছে এটা যে এশার নামাজ তারাবিটা পড়েই তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে যেতে হয়। তারপরে আবার দেখা যায় যে সেহরির আগে আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। তো যাই হোক, তো একটা ছেলে, যে ছেলেটা হুজুরকে খুব বেশি ডিস্টার্ব করতো, ও কিন্তু আসলে মাদ্রাসার হোস্টেলে থাকতো। তো ওই ছেলেটা নামাজ এবং তারাবির নামাজ শেষ করে সে রাতের বেলা মানে 9টা কি 9:30টার দিকে সে ক্যান্টিনে তার রাতের খাবারটা সে গ্রহণ করতে যায়। তো রাতের খাবারটা আবার খেয়ে সে সুন্দর মতো তার যে রুমে সে থাকে, সেই রুমে আর কেউই ছিল না, সে একা ছিল, সবাই যেহেতু বাড়ি চলে গেছে। সে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়, সে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে। সে 10টা কি 10:30টার দিকে সে ঘুমিয়ে যায়। তো যেহেতু সেহরি খেতে উঠতে হবে, সে আগে আবার তাহাজুদ পড়তে উঠতে হবে, তাই সে চিন্তা করে যে একটু ঘুমিয়ে নিই, 2-1 ঘন্টা ঘুমালে শরীরটা একটু ভালো থাকবে। তো যেই কথা সেই কাজ, ছেলেটা মশারি টাঙিয়ে সুন্দর মতো তার বেডটাকে গুছিয়ে সে শুয়ে যায়। তো শুয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তার ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই, আসলে ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই দেখা যায় যে সে হয়তো বা ঘুমালো 10:30 কি 11:45টার মধ্যে, দেখা গেল যে তার ঘুমটা ভেঙে গেল 11:20 বা 25-এর মধ্যে। প্রচন্ড মশার কামড়, প্রচন্ড মশা তাকে কামড় দিচ্ছে, মানে পুরো মশা মনে হচ্ছে তার পুরো বেডটাকে ঘিরে ফেলেছে। সে প্রচন্ড মশার কামড়ে আর সহ্য করতে না পেরে সে ঘুম তার ভেঙে যায়। তো তখন সে বলে যে আমার তো স্পষ্ট মনে আছে যে আমি মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে আমার মশারিটা কোথায়? সে তখন মশারি খুঁজতে থাকে এবং দেখে যে তার যে ফ্যানটা, সে ফ্যানটাও কিন্তু বন্ধ করা, কারণ সে কিন্তু ফ্যান চালিয়ে অন করে কিন্তু ঘুমিয়েছিল। তো যাই হোক রাসেল ভাই, তারপরে সে মনে করে যে হয়তোবা মনের ভুল হতে পারে। তারপরে তখন সে মশারিটা খুঁজতে থাকে, মশারিটা দেখে সুন্দর করে ভাঁজ করে তার বালিশের নিচে রেখে দেওয়া হয়েছে। এবং সে মানে নিজেকে এটা বোঝায় যে হয়তোবা খুব ঘুম পেয়েছিল, ঘুমের ঘোরে আমি হয়তোবা মশারি টাঙাতে ভুলে গেছি। তারপরে সে আবার ফ্যান চালায় এবং মশারি টাঙিয়ে সে আবার ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই, ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরের মধ্যেই আবার দেখা যায় ঘন্টাখানেক মধ্যে তার ঘুম ভেঙে যায়, আবার তাকে প্রচন্ড মশা তাকে কামড়াতে থাকে। এবং সে তখন হঠাৎ করে বিছনা থেকে লাফ দিয়ে উঠে এবং একটু ভয় পায় যে পরপর 2টি ঘটনা তার সঙ্গে ঘটছে। কারণ তার স্পষ্ট কিন্তু মনে আছে যে সে সেকেন্ড টাইম কিন্তু তার যখন ঘুমটা ভাঙে, ফার্স্ট টাইমে সে কিন্তু মশারি টাঙিয়েই ঘুমিয়েছিল, তাহলে মশারি কোথায় গেল? তো রাসেল ভাই, সে একটু ভয় পেয়ে সে দেখে যে মশারি নেই। তো সে তার বেড থেকে উঠে মশারিটা খোঁজার চেষ্টা করে, দেখে যে মশারি কোথাও নেই। তাই সে তার রুমে লাইটটা জ্বালানোর জন্য তার বেড থেকে কিন্তু লাইটটা হাত দিয়ে ধরা যেত বা পাওয়া যেত, সে তাই হাত দিয়ে তার বেড থেকে লাইটটাকে যখন ক্লিক করতে গেল সুইচে, দেখলো কি যে সেখানে কোনো লাইটের সুইচ নেই। তখন হঠাৎ সে বলল যে কি ব্যাপার, আমি তো সব সময় ঘুমাতে যাওয়ার আগে আমি শুয়ে থেকে আমি লাইটটা অন করি, তাহলে আমি কেন এখন লাইট অন করতে পারতেছি না? তখন
সে ভাবে যে যাক হয়তো বা আমি নিচে নেমে দেখি যে ঘটনাটা কি। যখন সে নিচে নামতে যাবে রাসেল ভাই, সে দেখে, সে ফিল করে যে সে যে পা দিচ্ছে তার পায়ের নিচে কিন্তু কোনো মাটি বা কোনো ফ্লোর নেই রাসেল ভাই। তখন সে হঠাৎ নিজেকে আবিষ্কার করে যে তার পুরো বেডটা বা তার পুরো চৌকিটা বা খাটটা যেখানে সে ঘুমাতো সেটা মাটি থেকে প্রায় 20 থেকে 30 ফুট উপরে কিন্তু ভেসে আছে। তখন এটা যখন সে রিয়ালাইজ করে যে সে শূন্যের ওপর ভেসে আছে, তখন সে চিৎকার করে। ছোট বাচ্চা রাসেল ভাই, অনেক ছোট ছিল সে, মানে দাখিলের স্টুডেন্ট, আর কত বড়ই বা হবে। তখন সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সে চিৎকারটা এত জোরে সে করেছিল পুরো মাদ্রাসা শোনা গিয়েছিল। তখন পাশেই সুপার হুজুরের রুম ছিল, যিনি তাদের মুহাদ্দিস, যিনি তাদেরকে হাদিস পড়াতেন, তিনি চিৎকারটা শুনতে পান এবং তিনি চিৎকারটা শুনে তিনি মাদ্রাসার দারোয়ান এবং আরো 2-1 ছাত্র ছিল সেখানে, তাদেরকে সহ তার রুমের কাছে গিয়ে দেখেন রুমটি লক করা। তো দারোয়ানকে বলে, দারোয়ান তুমি রুমটাকে ভেঙে ফেলো, তারপর রুমটা খুলো। তখন দারোয়ান এক ধাক্কা দিয়ে রুমটা মানে ভেঙে ফেলার মতো করে রুমটাকে খুলে ফেলার পরে দারোয়ান সহ সবাই এবং ওই সুপার হুজুর দেখতে পেলেন যে বাচ্চাটা মাটিতে বা ছেলেটা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার মুখ দিয়ে ফেনা উঠতেছে। প্রচন্ড ভয় সে পেয়ে, সারা শরীর কাঁপছে। তখন হুজুররা দোয়া কালাম করে সূরা কালাম তেলাওয়াত যেটুকু ওনারা করে ফু দিয়ে একটু পানি খাইয়ে ছেলেটার সেন্স আনার চেষ্টা করে। তো প্রায় আধা ঘন্টা পর ছেলেটার একটু সেন্স আসার পরে ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তুমি কেন এত ভয় পাইলা? তখন ছেলেটা সবকিছু খুলে বলার পরে ওই যে হুজুরটা তাদেরকে মুহাদ্দিস ছিল, যিনি তাদের ক্লাসের মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলে সবাই তাকে ডিস্টার্ব করত, ওই হুজুরটাই কিন্তু মাদ্রাসার সুপার এবং তিনি ওখানে ছিলেন। তো উনি ঘটনাটা ছেলেটাকে বলার পরে বলেন, দেখো বাবা, আমি যখন তোমাদের ক্লাস করাই আমার পিছনে প্রায় 40 থেকে 50টা জিন এসে আমার ক্লাস করে, ওরা আমার ছাত্র। তো তোমরা ওদেরকে দেখো না, কিন্তু আমি দেখি ওরা আমার পিছনে বসে এবং তোমরা আমার সামনে বসো। কাজেই আমি যে সকল পড়াগুলো পড়াই ওরা সেই পড়াগুলো শিখে ওরা জ্ঞান অর্জন করছে, ওরা আলেম হচ্ছে, ওরা মুসলিম জিন। কাজেই তোমাদের পড়া শেষ করে আমি ওদেরকে পড়া বোঝানোর জন্য পিছনের দিকে ফিরে তাকাতাম, কিন্তু ব্যাপারটা তোমরা ভালোভাবে দেখোনি, তার জন্য তোমরা আমাকে রাস্তাঘাটে অনেক অপদস্থ করেছো, অনেক আজে বাজে নাম তোমরা ডেকে আমাকে অপমান করার চেষ্টা করেছো। আমি মনে কষ্ট পাইনি, কিন্তু আমার সেই জিন ছাত্রগুলো যেগুলো ওরা মনে কষ্ট পেয়েছে এবং মনে কষ্ট পেয়ে ওরা আজকে তোমাকে একটু ভয় দেখিয়েছে। তো এই ঘটনাটি যখন ছাত্রটাকে বলা হয়, ছাত্রটা প্রচন্ড ভয় পায় রাসেল ভাই, ভয় পাওয়ারই কথা। তো সে হুজুরের কাছে মাপ চাওয়ার পরে হুজুর তাকে মাফ করে দেন এবং সে আর ওই ছাত্রাবাসে থাকার কোনো সাহস তার হয় না। সে ঈদের ছুটি ছিল তাই সে তার মালসামানা নিয়ে পরদিনই সে তার বাড়ি রওনা হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই, এই হচ্ছে ঘটনা। তো আমার জানা এরকম অনেক মাদ্রাসা এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে, যে সকল কলেজ মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ও আছে আমার জানা মতে, আমি নাম বলতে চাচ্ছি না, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে কিছু ভার্সিটি যেখানে জিন জাতিরা মানুষের রূপ ধরে লেখাপড়া করছে। এবং কুমিল্লার সৈয়দপুর যে মাদ্রাসাটা, সেই মাদ্রাসায় কিন্তু প্রায় 200 থেকে 250 জিন কিন্তু মানুষের রূপে লেখাপড়া করছে। তো হয়তো আমরা সেগুলো দেখি মানুষের মতো, কিন্তু তারা আসলে কিন্তু মানুষ নয়। তো রাসেল ভাই, এই ছিল ঘটনাটি একদম সত্যি। অবশ্যই আপনার যদি ভালো লাগে আশা করি প্লে করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আজকে একটা স্পেশাল এপিসোড। আমাদের যারা মডারেটর আছেন তারা বাসা থেকে বের হয়েছেন এবং ভূত.com-এর এই স্টুডিওতে হাজির হয়েছেন, তাদের সেই ভালোবাসার জায়গা, এবং সেখানেই তারা তাদের ঘটনাগুলো শেয়ার করতে চান। আমার সাথে এই মুহূর্তে বসে আছেন যারা আপনার
সাথে রেগুলার কথা বলেন। 3 জন আছেন, তাদের কাছ থেকে আমরা একে একে শুনবো এবং একজন এসেছেন তার মধ্যে আরিফ যশোর থেকে। তো আমরা সবার সাথেই কথা বলবো। আমার মনে হয় যে আজকের সময়টা আপনাদের ভালো কাটবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জানাতে পারেন ফেসবুকে, যদি আপনাদের কোনো ঘটনা থাকে তাহলে আমাদের ইমেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@the-gmail.com, which is russell.bhuth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। তো এখন আমাদের যে গেস্ট রয়েছেন তার নামটা আমরা একটু জানবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম লিসেনার, আমি আরিফুল ইসলাম, ভূত.com এর যশোর জেলার মডারেটর। আপনি যশোর জেলার মডারেটর এবং আপনি যশোর থেকে অনেক কষ্ট করে এসেছেন এবং আপনি অনেক রিস্ক নিয়ে এসেছেন বলবো, এবং আপনি চমৎকারভাবে একটা ঘটনা বলছিলেন বাইরে, যে ঘটনাটা আমরা শুনছিলাম। এই ঘটনাটি যদি একটু বলতেন আমাদেরকে। তো লিসেনার, ইতিমধ্যে হয়তো ভূত.com এ আমার পাঠানো সেই শ্মশানের ভিডিওটি অনেকেই দেখে থাকবেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে, ঘটনাটি ঠিক ওই শ্মশানকে কেন্দ্র করে ঘটা। তো আপনাদের ইতিমধ্যে আমি সেই শ্মশানের ভয়াবহতা সম্পর্কে অনেকটাই পরিচিত করেছিলাম সেই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে দিলীপ। আসলে তার রিয়েল নাম সে আসলে বলতে চায় না, তো তার ধরে নেওয়া যে একটা ছদ্মনাম দিলীপ। তো দিলীপ উনি হচ্ছে পেশায় একজন জেলে, উনি সনাতন ধর্মেরই একজন মানুষ। তো পরবর্তীতে আমি ওনার সাথে কথা বলি এবং কথা বলে ওনার থেকে আমি ঘটনাটি কালেক্ট করি। তো উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলে যাই ঘটনায় প্লিজ। উনি যেভাবে বলেছে সেটা হচ্ছে যে উনি হচ্ছে পেশাগত কারণে উনি পেশায় জেলে, তো হচ্ছে জাল টানার কাজে ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হতো। ঘটনাটি যেই দিন ঘটে সেদিন হচ্ছে অমাবস্যা রাতের ঘটনা আসলে। তো উনি হচ্ছে তার আগের দিন একটি কাজ পায় যশোর জেলার কোনো একটি প্রজেক্টে, মাছের প্রজেক্টে জাল টানা। তো তার কাজটি হচ্ছে যে সেখানে গিয়ে সে জাল টানবে এবং মাছ ধরে মালিক পক্ষকে বুঝে দেবে, এবং মালিক পক্ষ সেই মাছগুলো খুলনায় রূপসাঘাটে বিক্রির উদ্দেশ্যে পাঠাবে রাতে। তো রীতিমতো উনি এবং ওনার সাথে যে কাজ করে কয়েকজন সহকর্মী পাশের গ্রাম রূপদিয়াতে থাকে। তো সেখান থেকে তারা ডিসিশন নেয় যে পরবর্তী দিন দুপুর 12টা নাগাদ সেই প্রজেক্টে যাবে জাল টানতে। তো ঘটনাটি হচ্ছে যে তারা যে টাইমে যাবে তাদের গ্রামের ওখান থেকে যে স্পটটি আসলে যেখানে সে কাজ করতে যাবে তার মোটামুটি ডিস্টেন্স হচ্ছে সাইকেল যোগে যেতে হয় 2 থেকে 3 ঘন্টা লাগে। 2 থেকে 3 ঘন্টা লাগে। আর সেই সময় আপনারা অনেকেই জানেন যে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা এটি। তো আপনারা মোটামুটি হয়তো অনেকেই জানেন যে সেই সময় সাইকেলে ছিল একমাত্র নির্ভরযোগ্য যাতায়াতের মাধ্যম। তো সাইকেল নিয়ে তারা হচ্ছে ডিসিশন নেয় যে পরের দিন তারা সেই প্রজেক্টে জাল টানতে যাবে সাইকেল নিয়ে। তো যেই ভাবা সেই কাজ, তারা হচ্ছে তার সহকর্মীকে নিয়ে পরের দিন সেখানে তারা সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় আসলে কাজ করতে। তো তার সাথে সহকর্মীদের সাথে একটা আলোচনা করে যে তারা দুপুরের খাবারটা সেই স্থানে পৌঁছে খেয়ে নিবে এবং তাদের খাওয়া দাওয়া শেষে তারা হচ্ছে জাল টানার কাজটি করবে। তো যেতে যেতে তাদের মোটামুটি দুপুর গড়িয়ে যায়। তারা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আপনার হচ্ছে মাছ ধরার যে কাজটি শুরু করে দেয়। তো কাজ শুরু করার পরে সব কাজ শেষ করতে করতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আর আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যশোর জেলার সারাপল ইউনিয়নের কালাবাগায় অবস্থিত। তো আপনারা যারা যশোর জেলার লিসেনার আছেন তারা হয়তো অনেকেই জানেন যে কালাবাগা নামক যে স্থানটি, এখানে আগে দিনের বেলাতে প্রচুর পরিমাণ ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা হতো, আর সেখানে রাত। তো যেহেতু তাদের হচ্ছে কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তো তারা একটু চিন্তায় পড়ে যায়, যেহেতু তারা যে রাস্তা দিয়ে আসবে সেটা হচ্ছে দিনের আলোতে, সেখানে হচ্ছে বিভিন্ন ছিনতাই বা ডাকাতি এই ধরনের ঘটনা ঘটতো। তো তাদের কাছে জাল এবং কিছু জিনিসপত্র থাকে, সেগুলো নিয়ে তারা চিন্তিত। তো তারা দেরি না করেই সে এবং তার সহকর্মীরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যাবেলায়। তো দিতে দিতে মোটামুটি কিছুটা রাত হয়। তো তারা যেখান থেকে আসবে আগে বলে রাখা ভালো, সেটা হচ্ছে তার সাথে যে সহকর্মীগুলো আছে তাদের বাসা হচ্ছে পাশের গ্রাম রূপদিয়াতে, আর তার বাসাটি হচ্ছে ঘুটো গ্রামে। তো দুইজন তাদের হচ্ছে সহকর্মীরা যাবে হচ্ছে ডান দিকের রাস্তায় এবং তার বাকিটা গ্রামের রাস্তা তাকে একাই যেতে হবে সেই শ্মশানের সামনে দিয়ে। তো যেইভাবে সেই কাজ তারা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রওনা দেওয়ার পরে তারা যখন আস্তে আস্তে তাদের যে নির্ধারিত স্থান সেই রাস্তার মোড়ে চলে আসে, সেখান থেকে তাদেরকে আলাদা যেতে হবে। তাদের সহকর্মীরা হচ্ছে ডান দিকের রাস্তায় যাবে এবং যে দিলীপ উনি যাবে হচ্ছে বাম দিকের রাস্তায়। তো তার সহকর্মীদের টাকা পয়সা বুঝিয়ে দিতে দিতে মোটামুটি রাত আনুমানিক 10টা হয়ে যায়। তো তখনকার সময় 10টা মানে গ্রাম সাইডে অনেক ব্যাপার, অনেক রাত। তো তার কাছে সাইকেল এবং একটা ছোট টর্চ লাইট ছিল, যেটার আলো মোটামুটি হচ্ছে চার্জ শেষ হয়ে যায় আস্তে আস্তে।
তো সে আসলে ওখান থেকে তার সহকর্মীদেরকে বিদায় দিয়ে তাদের হচ্ছে গ্রামের রাস্তায় ঢোকে। গ্রামের রাস্তা দিয়ে যখন আসতেছে তখন আমাবস্যা রাত, মোটামুটি আকাশে চাঁদ ছিল, তার আসার রাস্তাটা মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল, যার কারণে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো সে আস্তে আস্তে ভাবলো যে তার পকেটে থাকা একটা সিগারেট জ্বালাবে। যখনই সে সিগারেটটা জ্বালাতে যায়, গিয়ে দেখে যে তার পকেটে লাইটারটা নেই। সে ভাবতেছে যে তার সহকর্মীদের হয়তো লাইটারটা দিয়ে আসছে। তো যখন সে সাইকেল চালায় আস্তে আস্তে যে ঘটনাটি আপনাদের বলতেছি, যে শ্মশানের কথা, মন্টের শ্মশান। তো মন্টের শ্মশানের সামনেই প্রবেশ মুখে একটি বড় বট গাছ আছে, যেটি লোকমুখে শোনা যায় যুদ্ধেরও আগের গাছ নাকি এটি। তো তখন সে দূর থেকে দেখতে পাচ্ছে, যখন রাস্তার বাঁকটি নিল, যে একজন বৃদ্ধ লোক তার হাতে একটি আলোর মতো সে ওই বট গাছের নিচে দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের দিকে। তখন সে একটু মনে মনে স্বস্তি পেল যে হয়তোবা সে আমার গ্রামেরই কেউ, তাকে বাদবাকি পথটা আমি তার সাথেই গল্প করে চলে যাব। তো এই ভেবে সে একটু দ্রুত সাইকেল চালায় সে বৃদ্ধর কাছে আসে। এসে সেই বৃদ্ধর কাছে এসে দেখে যে যে বৃদ্ধকে এসে দেখছে এতক্ষণ ধরে, সেই বৃদ্ধটি আসলে তার পরিচিত না, তার আগে কখনো এই গ্রামে দেখেনি সে বৃদ্ধকে। এবং সে যেটা করলো, বৃদ্ধকে প্রশ্ন করলো যে দাদু, আর সেই বৃদ্ধর বয়সটা ছিল মোটামুটি তার দাদুর বয়সী, যার কারণে সে প্রশ্ন করলো যে দাদু, আপনি কি পথ হারিয়ে ফেলেছেন, বা এর আগে তো আপনাকে দেখি নাই, আপনি কোথায় যাচ্ছেন বা কোথায় যাবেন? যখন এই কথাটি বললো, বলার পরে সেই বৃদ্ধটি তার মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ ধরে, এবং দ্বিতীয়বার যখন আবার তাকে জিজ্ঞেস করলো, সেম প্রশ্নটি করলো, করার পরই সে বৃদ্ধর অপর পাশ থেকে সেই বৃদ্ধ তার ভাঙা কণ্ঠে জবাব দিল, আমাকে একটু শ্মশানের দিকে এগিয়ে দিবি, আমার ছেলে মারা গেছে, তাকে এই শ্মশানে দাহ করব। আমার ছেলেকে নিয়ে ওরা আগে চলে গেছে, আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে, যার কারণে যেতে পারছি না, তুই আমাকে এই চিকন রাস্তা ধরে একটু এগিয়ে দিবি। তখন দিলীপ ভাবলো যে মোটামুটি হচ্ছে যে মানুষের সরলতার সুযোগ নিয়ে চিন্তাই করে, অনেকে শুনেছে, সে অনেকের কাছে অনেক রকম ঘটনা শুনেছে, তাকেও কি চিন্তাই করতে যাবে, এরকম একটা মোটামুটি। তখন সে আর প্যারানর্মাল কোনো কিছুই ভাবে নাই, সে আসলে এটাই ভাবতেছে যে হচ্ছে হয়তো বা তাকে চিন্তাই করা হবে। এদিকে রাত এত, তাকে বাসায় যেতে হবে, রাত হয়েছে। তো আবার এদিকে বৃদ্ধর দিকে তাকায়, তার একটু মায়া হলো যে আসলে এত রাতে একটা বৃদ্ধ মানুষ কিভাবে যাবে। তখন সে বৃদ্ধকে বললো যে আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিই। তখন সে বৃদ্ধর সাথে সেই শ্মশানের রাস্তায় হাঁটা শুরু করলো। বৃদ্ধ সামনে তার হাতে একটি আলোর মতো ছিল, আলোটি আসলে কিসের সে দিলীপ আগেও কখনো এরকম আলো কোনোদিন দেখে নাই। বৃদ্ধ আগে যাচ্ছে এবং দিলীপ সে পিছে পিছে যাচ্ছে। তো সে দূর থেকে দেখছে যে শ্মশানের ওখানে যে চিতা খোলা আর কি, যেখানে দাহ করা হয়, সেখানে কিছু আলো দেখতে পাচ্ছে। এখন সে ভাবতেছে যে হয়তো বা ভিতরে যারা বডিটাকে দাহ করতেছে এখানে আমার গ্রামের লোক হতে পারে, পরিচিত। তো তার একটু মানে সে জানতে চায় যে আসলে শ্মশানের ভিতরে কারা আছে, তাদের সাথে কথা বলবে। বৃদ্ধ আগে আগে যাচ্ছে এবং দিলীপ পিছে। তো সে যখন আস্তে আস্তে শ্মশানের প্রবেশ ঢোকার একেবারে মুখের দিকে আসে, তখন সে দেখতে পায় অনেকগুলো মানুষ শ্মশানের ভিতরে একই লাইন ধরে দাঁড়িয়ে কাঁপতেছে মাথা নিচু করে। তখন সে বিষয়টা একটু অস্বাভাবিক ভাবে নেয় যে আসলে সবাই, এতগুলো মানুষ দেখা যাচ্ছে না, কাঁপতেছে। যত সে শ্মশানের ভিতরে যায় তত কান্নার আওয়াজগুলো বাড়তে থাকে। তো এভাবে আস্তে আস্তে সে ওই বৃদ্ধর সাথে হচ্ছে চলে যায় হচ্ছে সে চিতাখোলা, যেখানে দাহ মানে শরীরটি রাখা আছে, ডেড বডিটি, সেখানে চলে যায়। তো যাওয়ার পরে সে আসলে একটু কৌতূহল বশত দেখতে চায় যে চিতার উপরে কার লাশটি রাখা আছে, একটু দেখি আমি। তো যখন সে চিতার ওখানে যায়, গিয়ে যখন লাশটির মুখটি দেখে, সে যেভাবে বলেছে যে সে আসলে এই জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিল না, সেটা হচ্ছে এতক্ষণ যে বৃদ্ধ মানুষটাকে সে এগিয়ে নিয়ে আসলো এই পথ ধরে, সেই বৃদ্ধ মানুষটি এই চিতার উপরে শুয়ে আছে। এটা দেখার পরে তার মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, যে আসলে তার সাথে আর বুঝতে বাকি রইলো না যে তার সাথে আজকে কি ঘটতে যাচ্ছে। তো সে তার সাথে আসা সেই বৃদ্ধকে দেখার জন্য পিছনে ঘুরলো যে বৃদ্ধটা কোথায় আছে। তো সে খেয়াল করে দেখে সে বৃদ্ধ তার থেকে 3 থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আছে, আর তার দিকে বিচ্ছিরি রকমের একটি হাসি দিচ্ছে। আর তার সেকেন্ডের ভিতরে তার চেহারার আকৃতি বদলে যায়। তার বর্ণনা মতে তার মুখটি ছিল হচ্ছে যে পাথর দিয়ে কেউ যদি কাউকে থেতলে দেয় মুখটা, ঠিক সেরকমই মুখটার চেহারার আকৃতি চলে আসে। এবং তার মুখ বেয়ে রক্তগুলো হচ্ছে তার যে গেঞ্জিটা পরা ছিল আসলে সাদা রঙের গেঞ্জি, সেই গেঞ্জিতে পড়তেছে। তো এটা দেখে আসলে সে মানে তার ভগবানের কাছে সে মানে প্রার্থনা করতেছে যে সে সেন্সলেস হচ্ছে না কেন, তার একটা চাওয়া যে কেন সে সেন্সলেস হচ্ছে না। তো এটা দেখে আমার মনে হয় না যে সে ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারবে। তখন সে ভগবানের নাম নিয়েই দৌড়াতে যাবে, এমন সময় সে অনুভব করে তার কেউ একজন তার হাত টেনে ধরেছে। যখনই সে আসলে যত রকম মন্ত্র জানে ভগবানকে স্মরণ করতে থাকে,
তো তারপর পরে তার হাতটা ছেড়ে দেয়, সে কোনো রকম মানে প্রাণপণে দৌড়ে শ্মশানের সামনে ওই বট গাছটির নিচে চলে আসে। আসার পরে খেয়াল করে তারই গ্রামেরই পরিচিত 3জন মানুষ ওখানে একটা আলো নিয়ে, মানে হেরিকেন টাইপের একটি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে একটু নিজের ভিতরে একটু স্বস্তি পায় যে আমার পরিচিত মানুষ, তাদেরকে সব ঘটনা খুলে বলবো। তখনই তাদের কাছে যায়, গিয়ে সে যখন ঘটনাটি তাদের কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগে সে ঘটনাটি তাদের সাথে বলা শুরু করে যে আমি এমন একটি মানুষকে এগিয়ে দিয়ে আসছি, তার চেহারার আকৃতি এমন, আমি এরকম এরকম দেখেছি। যখনই সে তার বলাটা শেষ করে, তাদের ভিতর থেকে একজন সেই হেরিকেনের আলোটি তার মুখের দিকে ধরে দিলীপকে বলতে থাকে, দিলীপ দেখ তো তাদের চেহারা আমাদের মতো কিনা। সে সাথে সাথে তাদের দিকে তাকিয়ে মানে আরো একটি ভয় পায় যে সেম যে বৃদ্ধটাকে এতক্ষণ দেখছিল, যে ভয়টি সে পেল, তাদের 3জনের একই রকমই সে চেহারা। তো এটা দেখে সে দৌড়াতে যায়, তাদের ভিতর থেকে একজন তাকে ধরে সে শ্মশানের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে চায়। তো তখন সে ভগবানকে ডাকে বিভিন্ন ভাবে এবং বিভিন্ন মন্ত্র পড়তে থাকে। এক পর্যায়ে তাকে যখন ছেড়ে দেয়, তারপর সে যখন কিছু দূর দৌড়ে যায়, যাওয়ার পরে সে সেন্সলেস হয়ে যায়। পরবর্তী সময় যখন তার সেন্স ফিরে আসলে, সে দেখে তার বাসায় শুয়ে আছে এবং সে পরবর্তী জানতে চায় যে আসলে তার সাথে কি হয়েছিল। তো পরে তার বাসার লোকজন যে কথাটি বলে, কথাটি হচ্ছে যে সে আসলে সেন্সলেস হয়ে পড়েছিল ওই শ্মশান থেকে কিছু দূরে একটা পুরাতন বাসা আছে, সেখানে তাকে পুঁতে রাখা হয়েছিল কোমর পর্যন্ত। আর ওই দিন রাতে বাজার থেকে ফিরতে ছিল কিছু লোক দেরি করে, যার কারণে তারা যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, আসার পরে তাকে দেখে যে একটা মানুষকে পোতা আছে, আর যেখানে পুঁতে রেখেছিল সেটা রাস্তা থেকে 2 থেকে 3 হাত দূরে। তো তাকে পোতা ছিল কোমর পর্যন্ত এবং তার মুখটা করা ছিল ওই শ্মশানের দিকে, মন্টের শ্মশানের দিক করেই মুখটা পুঁতে রাখা হয়েছিল। তারপরে সে দীর্ঘদিন যাবৎ প্যারালাইজ ছিল, এখনো পর্যন্ত সে আসলে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, লাঠি ভর করে হাঁটে। তার সাথে কথা বলা হয়েছিল এবং সে বিভিন্ন রকম ডাক্তার, কবিরাজ এবং তান্ত্রিক দেখানোর পরেও কোনো রকম কোনো লাভ হয়নি, তার বেশি একটা শারীরিকভাবে উন্নতি হতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কোথায় ঘটেছিল, যদি আরেকবার সবাইকে বলতেন। আচ্ছা, এই ঘটনাটি ঘটেছে হচ্ছে যশোর জেলার সারাপল ইউনিয়নের কালাবাগাই যে শ্মশানটি আছে, মন্টের শ্মশান, ওই জায়গাটায় ঘটেছে ঘটনাটি। ওকে, আর এটা তো সত্যি একটা ঘটনা, রাইট? জি জি জি। আমি পরবর্তীতে লিসেনার আপনারা যারা শুনছেন, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে ভূত.com এর পেজে আমার ভিডিও ক্লিপটি। তো পরবর্তীতে আমি হচ্ছে ঘুটোগ্রামে তার সাথে আমি কন্ট্যাক্ট করে তার থেকে এই ঘটনাটি কালেক্ট করা। আপনারা ওই গ্রামে যারা আছেন বা আপনারা চাইলে খোঁজ নিতে পারেন আশেপাশে, যে ওখানে ওই গ্রামে এই ঘটনাটি আসলে প্রচলিত আছে, আর এই ঘটনাটি অ্যাভেলেবেল, সবাই জানে আর কি মোটামুটি। অনেক ধন্যবাদ আপনাকে, স্পেশালি আপনি যে এত কষ্ট করে যশোর থেকে এসেছেন এবং আবারও ফিরে যাবেন। আমি চাই যে আপনি সুস্থভাবে ফিরে যান এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ স্টুডিওতে এসে এই ঘটনাটি শেয়ার করার জন্য। ভালো থাকবেন। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের আরো একজন মডারেটর এবং আমরা তার সাথে প্রথমে পরিচিত হব। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম হচ্ছে রাকিবুল হাসান রাকিব। কোথা থেকে এসেছেন আপনি? আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আপনার বাসা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে, আর ঢাকায় আমি মোহাম্মদপুরে থাকি। আপনি যে ঘটনাটা বলবেন, একটু আগে আমাদের বলছিলেন, খুব চমৎকার লাগছিল শুনতে। এই ঘটনাটা আসলে কোথাকার ঘটনা? এটা হচ্ছে বিজয় সরণিতে, আপনার হচ্ছে যে ওকে, বিজয় সরণি আর চীন মৈত্রী সম্মেলনের হচ্ছে পাশাপাশি, মানে ওখানে আমার একটা ঘটনা ঘটেছে আমার। আচ্ছা, আপনি এখানে কি এই ঘটনাটি আপনার নিজের সাথেই ঘটেছে নাকি অন্য কারোর সাথে? না, এটা আমার নিজের সাথে ঘটেছে। এটা 2016 সালের শেষের দিকে আমার সাথে ঘটেছে, তখন আমি নতুন ঢাকায় আসি। আচ্ছা, ঠিক আছে, কি ঘটনা একটু যদি বলতেন আমাদের। আচ্ছা, ঘটনাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে ওই দিন অনেক জ্যাম ছিল, মানে মহাখালীতে অনেক জ্যাম থাকার জন্য আমি বাস থেকে নেমে গিয়ে আমি হচ্ছে হেডফোন কানে দিয়ে আমি ভাবলাম যে যেহেতু বাসে অনেক জ্যাম, তো গান শোনার পাশাপাশি আমি হচ্ছে আমার বাসায় চলে যাই। তখন আমি ছিলাম হচ্ছে শ্যামলীতে আমার বাসা ছিল। তো আমি যখন বিজয় সরণির রাস্তাটা যখন ক্রস করার পর ওটার পাশে হচ্ছে ওই জায়গার মধ্যে একটা মেয়ে আমাকে দেখে হাসতেছিল। মেয়েটা হচ্ছে সাদা জামা পরা ছিল। আমি মনে করেছি যে আসলে এখানে তো থাকে, প্রায় তো ওদিক দিয়ে যাই, আমি অত কেয়ার না করে আমি আমার মতো হচ্ছে হেঁটে যাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি যে বিজয় সরণি আমি যখন পার হওয়ার পর যে রাস্তাটা হচ্ছে আপনার যেখানে মেলা হয়, তো ওই রাস্তার আগে কিন্তু একটা গাছ আছে। ওই গাছের মধ্যে আমি দেখি যে ওই সেম মেয়েটাই, মানে সাদা জামা পরা ছিল, আমাকে দেখে হচ্ছে ও হাসতেছে অনেক।
তো আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যাই। তো আরেকটা জিনিস আমি এটা দেখে অবাক হয়েছি, সেটা হচ্ছে ওই রোডটা সবসময় হচ্ছে অনেক বিজি থাকে। তো হুট করে আমি দেখি যে রাস্তায় কোনো গাড়ি বা মানুষজন কিছু নেই। তো আমি যখন খুব ভয় পেয়ে যাই, আমি রাস্তা যখন পার হতে যাই, তখন অনেক জোরে একটা গাড়ির শব্দে আমি রাস্তায় পড়ে যাই। তো পরে গিয়ে যখন দেখি যে রাস্তা দিয়ে একটা মানে গাড়ি আসছিল এবং আমাকে দেখে অনেক জোরে ব্রেক ধরছিল, তো উনি আমাকে বললো যে এরকম তুমি তো দেখতেছো যে আমি সামনে আমি আসতেছি, তো তুমি রাস্তাটা পার হচ্ছিলে কেন? তা আমি আসলে ওনাকে ওইভাবে কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি খুব ভয়ে ছিলাম। তো আমি যাই হোক ওভাবে আমি যখন সামনে যাই, দেখি যে সেম ওই মেয়েটা হচ্ছে আমার দিকে দেখে অনেক হাসতেছে এবং ও সাদা জামা পরে আছে। তো আমি এমন ভয় পেয়ে যাই যে আমি ওখানে রাস্তার মধ্যে বসে যাই। তো কিছুক্ষণ পর দেখি যে একটা লোক আসতেছে। তো আমি ওই লোকটাকে বললাম যে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমাকে একটু কাইন্ডলি হচ্ছে সামনের দিকে নিয়ে যান। তো আমি আমার বন্ধু বান্ধবদেরকে ফোন দিই। বন্ধুদেরকে ফোন দেওয়ার পর ওদেরকে বলি যে আমাকে এসে যেন নিয়ে যায়। তো আমাকে যখন ওরা এসে নিয়ে গেছে, আমি বাসায় গিয়ে পরে সেন্সলেস হয়ে যাই। পরে আমার বন্ধুরা আমার দেখাশোনা করে আমাকে হচ্ছে মানে ভালো করে তোলে। এটাই ছিল আমার ঘটনা। এই যে ভয় পেলেন, এই ভয়টা কেন পেয়েছিলেন আসলে, মানে কি কারণে আপনার এই ভয়টা লাগলো? ভয়টা লেগেছিল হচ্ছে ভাইয়া, কারণ ওখানে আমি যখন প্রথমে দেখেছিলাম মেয়েটাকে, আমি ভেবেছিলাম যে নেচার আসলে ওই জায়গায় এমনি অনেক মেয়ে থাকে, কিন্তু আমি মেইনলি ভয় পেয়েছিলাম যখন ওই সেম মেয়েটাকে আমি গাছের উপর হচ্ছে দাঁড়িয়ে থাকা দেখি। সেটা আপনার কাছে অস্বাভাবিক? হ্যাঁ, এটা আমার তো অস্বাভাবিক লাগে। আরো অস্বাভাবিক লাগে হচ্ছে বিজয় শনি রাস্তাটা সবসময় হচ্ছে অনেক গ্যাদারিং থাকে, কিন্তু মানে আমি দেখতেছি কোনো গাড়ি নেই। বাট আমি যখন রাস্তা পার হইতে যাই, তখন দেখি যে একটা মানে গাড়ি হচ্ছে, মানে গাড়ির শব্দে আমি হচ্ছে ভয় পড়ে যাই। মানে আমি কোনো গাড়ি বা মানুষ কিছু দেখতেছিলাম না রাস্তা দিয়ে ওই সময়টা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে এই ঘটনাটা যেমনই হোক না কেন, আপনারা যদি ওই রাস্তা দিয়ে কেউ যান, আপনাদের হয়তো ওই সময়ে এই ঘটনাটা মাথায় কিছুটা হলেও আসবে এবং আপনিও হয়তো নিজের অগোচরেই ওই রকম মানুষটিকে খুঁজে বেড়াবেন, যেই মানুষটিকে আসলে আমাদের এই মডারেটর দেখেছিলেন এবং তিনি যে মানুষটির সাথে তার দেখা হওয়ার ফলে তার জ্ঞান হারিয়েছিলেন, প্রচন্ড ভয় পেয়েছিলেন এবং তাকে আবার সুস্থ করতে হয়। সেই মানুষের সাথে যে কোনো একদিন হয়তো আপনাদেরও দেখা হয়ে যেতে পারে এবং দেখা হলে প্রথম যে কাজটা করবেন আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার ঘটনা, আমরা আছি আপনার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও আর একবার বলি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আপনারা সবাই আমাদের হয়তো কুমিল্লার যে হন্টেড প্লেসের যে লাইভটা সেটা দেখেছিলেন এবং আমাদের মডারেটরদের মধ্যে একজন সেটা করেছিলেন। তিনি হচ্ছেন রিফাত এবং সেই রিফাত আজকে আমার সঙ্গে এই মুহূর্তে আছে এবং রিফাতের একটা ঘটনাও আছে যে ঘটনাটা সে শেয়ার করতে চায়। দেখি সেই ঘটনাটি সেই কুমিল্লা রিলেটেড নাকি অন্য কোনো জায়গার, আমরা সেটা তার কাছ থেকে জানবো। এবং রিফাত আসলে বলছিলেন যে ওর বাসায় ও শুধুমাত্র একা বিশ্বাস করে এগুলো, আর বাবা মাকেও বিশ্বাস করেন, আর কেউ বিশ্বাস করেন না। তো বাবা মাকেও বিশ্বাস করেন না, শুধু রিফাত একা বিশ্বাস করেন। তো রিফাতের আজকে যে ঘটনা, সেই ঘটনাটা কি নিয়ে বা কি বিষয়ে শুনবো আমরা? আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রিফাত আছি আপনাদের সাথে, mood.com এর মডারেটর। তো আমার ঘটনাটা হচ্ছে সিলেটে হয়েছিল, যেটা আমার ফ্রেন্ডরা মিলে আমরা সবাই গত বছরে সিলেট ট্যুরে গিয়েছিলাম। সিলেট ট্যুরে যাওয়ার পরে আমরা ওখানে ফার্স্ট 3 days আমরা থাকি। তো লাস্ট ডেতে আমাদের প্ল্যান ছিল যে আমরা বিছানাকান্দি ঘুরতে যাব। তো আমরা আগে অনেক শুনেছিলাম যে ট্যুরের যেসব গ্রুপগুলো আছে ফেসবুকে, যে সিলেটের হাইওয়েতে অনেক হন্টেড স্টোরি রয়েছে, হরর রিলেটেড প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো আমি আমার ফ্রেন্ডরা যে প্ল্যানটা ছিল যে আমরা সকালে উঠে আমরা ভোরবেলায় চলে যাব বিছানাকান্দি, যেহেতু একটা লং জার্নি সিলেট সিটি থেকে। তো আমাদের প্ল্যান ছিল যে সকালে যাওয়া, কিন্তু দেখা গিয়েছে যে আমরা রাত জাগার কারণে আমরা সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। তো আমরা দুপুরের দিকে আমরা বিছানাকান্দির দিকে রওনা করি। তো আমরা যখন একটা সিএনজি ভাড়া করেছিলাম, সিএনজি ভাড়া করে আমরা রওনা করেছিলাম। তো আমরা বিছানাকান্দিতে পৌঁছাতে বিকাল হয়ে যায়। তো বিকাল হয়ে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখি যে যেখানে টলার ঘাট রয়েছে, টলার ঘাটে গিয়ে দেখি যে আমরা ওখানে যাচ্ছি আর অলরেডি ওখানকার মানুষ যারা ট্যুরিস্ট ছিল তারা ওখান থেকে ব্যাক করছে, আর আমরা গিয়েছি একবারে লাস্ট মোমেন্টে।
তো আমরা যখন যাই তখন আমরা ট্রলারের নেগোসিয়েশন কমপ্লিট করে ট্রলার রেন্ট করে আমরা হচ্ছে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিই। আমরা বিছানাকান্দি পাশাপাশি আমরা আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করি, যে ট্রলার যে পান্থুমাই নামে একটা জায়গা রয়েছে, সেটা বিছানাকান্দি থেকে কিছুটা দূরে। তো আমরা পান্থুমাইতে যাওয়ার প্ল্যান করলাম। তো আমরা 4-5 জন ছিলাম, সাথে আরেকজন ছিল আমাদের, ওনাকে আমরা ওখানে পেয়েছিলাম। ওনাকে ওখান থেকে নিয়ে আমরা ট্রলারটা একসাথে আমরা করেছি, রেন্ট করেছি। তো আমরা বিছানাকান্দি ঘুরতে ঘুরতে দেখা গেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো ওখানে নিয়ম হচ্ছে, সরকার যে নিয়ম, যে বিছানাকান্দি থেকে আগে ব্যাক করা লাগে, যে 5টার ভিতরে ব্যাক করতে হবে। তো সব ট্রলার যখন ব্যাক করছিল, তো আমরা বিছানাকান্দিতে একটু টাইম পাস করে আমরা পান্থুমায়ের উদ্দেশ্যে রওনা দিই। কারণ পান্থুমাইতে আপনারা জেনে থাকবেন যে একটা খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে ইন্ডিয়ার, ওটা দেখতে পাওয়া যায় গেলে। তো আমরা ট্রলার ওলাকে মানে ট্রলার যে ছিল উনিও কিছু আমাদেরকে বলে না, যে ড্রাইভার ছিল সে আমাদের কিছু বলছে না যে এখানে গেলে প্রবলেম। সে তার মানে ইনকামের কারণে সে মেবি এটা বলবে না, কারণ তাকে কম টাকা দিব যদি ওখানে না নিয়ে যাওয়া হয়। সে আমাদেরকেও নিয়ে যায়। আমরা দেখছি যে সব ট্রলার চলে যাচ্ছে ট্রলার ঘাটের দিকে, আর আমরা যাচ্ছি পান্থুমার দিকে। অমনি আমরা একাই ছিলাম। তো যেতে যেতে প্রায় বেজে যায় সন্ধ্যা 6টা পান্থুমায়। তার ওখানে ওই টাইমটা খুবই রিস্কি। তো ওখানে চারপাশে পাহাড় আর নদীর মাঝখানে। তো ওখানে যে ছোট একটা গ্রাম রয়েছে, ওখানে আমরা যখন যেতে থাকি তখন বর্ষার সিজন ছিল, তো তখন পানি ছিল অনেক। তো ট্রলারটা যাওয়ার সময় অনেকগুলো প্রবলেম ফেস করে, যেমন ট্রলারটা থেমে যায়। তো আমরা যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে যায় তখন ট্রলারও বলো যে ভাইয়া আপনারা একটু তাড়াতাড়ি করে ওখানটা ঘুরে এসে পড়েন, তারপর আমরা চলে যেতে হবে। তো আমরা যেতে যেতে ওখানে অনেক সন্ধ্যা, রাত প্রায় হয়ে যায়, 7টা বেজে যায় পান্থুমাই থেকে। তো খুবই রিস্কি একটা প্লেস। তো আমরা যখন ব্যাক করছি তখন দেখছি যে ট্রলারের অবস্থা খুবই খারাপ। মানে সে যে ড্রাইভ করছে সে বলছে আমি কখনো জীবনে এখানে সন্ধ্যার পর ছিলাম না, আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমি এখান থেকে যাচ্ছি, আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখানে অনেক ভয়ঙ্কর জিনিস ঘটে থাকে এই নদীতে। তো আমাদের কথা হচ্ছে আমরা প্যারানর্মাল কিছুই ভাবি না, আমরা সব চিন্তা ছিলাম যদি কোনো ডাকাত হাইজ্যাক করে অথবা কিছু করে তার জন্য। তো যখন আমরা ব্যাক করছিলাম তো আমরা ফার্স্টে হচ্ছে আমরা অনেক দূর হেঁটে আমরা ট্রলারটা পাওয়ার পর আমরা উঠাতে তখন অলরেডি রাত হয়ে গিয়েছে। তো আমাদের সাথে যে একজন এসেছিল সেও হচ্ছে ঢাকার একজন ছিল। তো উনি একটু সিনিয়র ছিল। তো উনি আমাদেরকে বললো যে সমস্যা নাই, আমরা আস্তে আস্তে সবাই দোয়া করতে করতে আমরা ইনশাল্লাহ চলে যাব। প্রায় 1 ঘন্টার জার্নি ট্রলারের। তো যখনই আমরা ট্রলারে যাচ্ছিলাম তো রাতের বেলা কিছুই দেখা যাচ্ছিল না আশপাশে। তো আমাদের ট্রলারটি একটু পরপরই মানে কোনো একটা চরে আটকে যাচ্ছিল অথবা উঁচু কোনো বালুস্থানে আটকে যাচ্ছিল। তো এটার জন্য আমরা খুব ভয় পাচ্ছিলাম, বারবার ট্রলারটা আটকে যায়। তো একটা সময় কি ট্রলারটা জোরে হঠাৎ একটা অনেক বড় একটা বাড়ি খায়। কি কারণে বাড়ি খায় আমরা কোনো কিছু বুঝতে পারিনি, ঝাঁকুনি খেয়েছিল। এদিকে আমাদের যে ছিল ড্রাইভারটা, সে যে ঘাটে ছিল, সে আমাদেরকে বারবার কল করছে যে ভাই আপনারা কোথায় আছেন, আমি তো এখানে বসে আছি, আপনাদের সিটিতে ব্যাক নিয়ে যাব, এখানে তো সব অফ হয়ে গেছে, সবাই অলরেডি ব্যাক করে ফেলেছে। কারণ ওখানে অলরেডি আগে থেকে সরকার থেকে নিষেধ আছে যে রাতের বেলা সন্ধ্যার পর কেউ থাকতে পারবে না বিছানাকান্দিতে। তো আমরা এখানে পানিতে আমরা যাচ্ছি তো বারবার ট্রলারটা থেমে যাচ্ছে। ট্রলারটা হচ্ছে বারবার বড় একটা ঝাঁকুনি দিয়ে থেমে যাচ্ছে। তো ট্রলারওয়ালা খুব ভয় পাচ্ছে, সে বলছে যে আমার সাথে এমন কখনো হয়নি। তো সে নিচে একটু পরে সে বলছে যে ভাই আমার যে ট্রলারের ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো খুলে পড়ে গিয়েছে ঝাঁকুনির কারণে। পরে সে যে অনেকক্ষণ সে ওই থামতে সে সাঁতরে তার ফ্যানগুলো খুঁজে সে লাগিয়ে তারপর সে অনেক কষ্ট হচ্ছে সে ঘাটে আসে। তো আমরা ঘাটে আসার পর সিএনজি ওর সাথে দেখা হয়। তো আমরা একটু মানে রিল্যাক্স হলাম যে যাক এখন আমরা যেহেতু ঘাটে এসে পড়ছি আমরা ইজিলি সিএনজি দিয়ে আমরা সিলেটে চলে যেতে পারবো। তা আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে একটু দোকান খোলা ছিল, আমরা একটু স্ন্যাক্স খেয়ে আমরা সিএনজিতে উঠে পড়লাম সবাই। আমরা 5 জন ছিলাম। তো আমরা যখন সিলেট সিটির উদ্দেশ্যে রওনা দিই তখনই মানে বিছানাকান্দি ওই ঘাটটা ক্রস করার পরেই একটা ব্রিজ পড়ে। ব্রিজের পাশে অনেকগুলো বাঁশঝাড় রয়েছে, ব্রিজটা পুরো বাঁশঝাড় দিয়ে কাভার করা সাইড 2 সাইড। তো আমরা যখন ওই সিএনজিটা বাঁশঝাড়ের উপরে উঠে বাঁশঝাড় থেকে নামার সময় আমাদের সিএনজিটা হঠাৎ অফ হয়ে যায়, আবারও সাডেনলি অফ হয়ে যায় সিএনজিটা। মানে ব্রিজ থেকে নামার পরেই সিএনজিটা অফ হয়ে যাওয়ার পরে মানে ড্রাইভার খুব ভয় পায়। ড্রাইভার বলে যে আমার সিএনজিতে কোনো প্রবলেম নাই, সবার প্রবলেম হওয়ার কথা না, আমি সব চেক দিয়ে এনেছি সকালবেলা। তো সে অনেকক্ষণ ধরে সিএনজিটা চেক করতে থাকে, ট্রাই করতেছে, কিন্তু মানে কোনো মতেই সে হচ্ছে তার সিএনজি স্টার্ট করতে পারছে না। তো এটা নিয়ে আমরাও সবাই একটু ভয় পাই যে এখানে যদি কোনো ডাকাতি হতে পারে। তো পুরাই নির্জন এলাকা, আশপাশে কেউ নাই।
তো আমার এক ফ্রেন্ড ছিল, সে বললো যে তাহলে আমরা সবাই আয়াতুল কুরসি পড়ে দেখি, তাহলে বেটার হবে, হতে পারে এটা প্যারানর্মাল কিছু একটা হতে পারে। তো আমরা সবাই আয়াতুল কুরসি পড়লাম। তো সিএনজি ড্রাইভার বললো যে ভাইয়া আমি পিছনে দেখতেছি আপনার একটু সামনে একজন স্টার্ট দেওয়া ট্রাই করেন চাবি দিয়ে। আমি পিছনে চেক করছি ইঞ্জিন। তো দু তিনবার আমার দুটো ফ্রেন্ড ট্রাই করলো, সিএনজি তাও পারছে না। সে সব কিছু চেক করতেছে, সে বলতেছে সে গত 15 বছর ধরে ড্রাইভ করে, কিন্তু এমন সিএনজিতে প্রবলেম জীবনে সে ফেস করেনি। পুরো ইলেকট্রিসিটি চলে গেছে সিএনজির, ব্যাটারিতে কোনো প্রবলেম নাই। তো আমার যে ফ্রেন্ডটা ছিল বারবার দোয়া পড়তেছিল। তা আমি বললাম যে তাহলে আমি একবার ট্রাই করি, আপনি একটু পিছনে গিয়ে দেখেন। তা আমি বিসমিল্লাহ বলে যখনই চাবিটা ঘুরান দিলাম, দেখুন সিএনজি স্টার্ট হয়ে গিয়েছে। তারপর তাড়াতাড়ি সিএনজি ড্রাইভার এসে বললো যে ভাই তাড়াতাড়ি চলেন, আমরা চলে যাই। তো আমরা উঠে পড়লাম। উঠে পড়ার পর সিএনজি ড্রাইভার বলছিল যে ভাই আপনাদের সাথে যদি সিগারেট অথবা আগুন জাতীয় কিছু থাকে, আপনারা ওটা করতে থাকেন, আপনাদের ভালো হবে। আমার কাছে জিনিসটা ভালো লাগছে না, এই রোড নিয়ে অনেক ঝামেলা হয়, এই রোডে অনেক ঝামেলা হয়ে থাকে। তো উনি দেখলাম যে সিএনজি ড্রাইভার ড্রাইভ করতেছে, প্লাস সে নিজেও সিগারেট খাচ্ছে। সে বারবার সে খুব ভয় পাচ্ছে, তার বলছে। আমরা মনে করছি যে এমনও হতে পারে যে সিএনজি ড্রাইভার ডাকাত দলের সাথে জড়িত, সে আমাদেরকে করতে পারে, হাইজ্যাক করতে পারে, কিডন্যাপ করতে পারে, কিছু একটা করতে পারে। তা আমরা এই ভয়টা পাচ্ছিলাম। তো হঠাৎ প্রায় আধা ঘন্টা চলার পরে সিএনজিটা আরেকটা ঝাঁকুনি খেয়ে আবার টোটালি অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে আমরা তো বলি যে এখন তো এটা কি একটা সমস্যা, আমরা এখানে কোনো ট্রান্সপোর্টও নেই ঢাকায়, সিলেটের শহরে যাওয়ার জন্য, এখন কি করা যায়। সে বারবার চেক করতেছে, আবার আমরা দোয়া পড়তেছি। হঠাৎ অনেকক্ষণ ট্রাই করার পর আবার সিএনজি চালু হয়। সিএনজি চালু হওয়ার পর আমরা যখন সিলেট শহরের দিকে এসে পড়েছি, তখন সে বলছে যে আমি খুব সিএনজি বলছে ভাই আমি জীবনে এমন ফেস করিনি, ফার্স্ট টাইম আমার খুব ভয় পেয়েছি। তো সে যখন সিলেটে ঢোকার পরে সে বলে যে ভাইয়া আপনারা কি এখানে এসে আগে মাঝারে গিয়েছিলেন? তখন আমরা বলি যে না ভাইয়া, আমাদের মাঝারে যাওয়ার প্ল্যানটা ছিল যে আমরা লাস্ট ডেতে যখন আমাদের রাতের টিকিট থাকবে, সারাদিন আমরা সিটিটা ঘুরবো, প্লাস ওই দিন মাঝারে যাবো লাস্ট ডেতে। তখন সে বলে যে ভাইয়া এটা তো ঠিক না, কারণ সিলেটে যারাই আগে আসে তারা ফার্স্টে আগে মাঝারে যায়। মাঝারকে সবাই অনেক মান্যগণ্য করে দেখে আমরা সবাই আগে মাঝারে যাই, তারপর সবাই ঘোরাফেরা করে। এটা আপনাদের একটা ভুল হয়ে গেছে। তো আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, আমরা চলে যাব, এইটা একটা কথা। তো তারপর আমরা এরপর দিন চলে যাই। তারপর দিন আমরা ঢাকা ব্যাক করে ফেলি, তাড়াতাড়ি মাঝার থেকে আমরা রাতে ঢাকা ব্যাক করি। তো ঢাকা ব্যাক করে সব ফ্রেন্ডদের সাথে ট্যুরের এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা আমরা সবার সাথে শেয়ার করতে থাকি। তো আমি আমার বাসায় যে টিচার ছিল, টিউটর, তার সাথে এই ঘটনাটা শেয়ার করি। তো সে আমাকে বলে কি, সে আমাকে ঘটনার মাঝখানে থামিয়ে বলে তোমাদের গাড়িও কি অফ হয়ে গিয়েছিল ব্রিজ থেকে নামার পরে? আমি বললাম যে জি স্যার, আমাদের গাড়ি অফ হয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? বলছে এই সেম স্টোরিটা আমার সাথে ঘটেছে। তারপর উনি দেখালো যে এরকম কাহিনী অনেকের সাথে ঘটেছে, অনেকেই ট্যুরে গিয়ে এরকম প্রবলেমটা ফেস করেছে বিছানাকান্দিতে। এটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। এবং অনেক ধন্যবাদ রিফাত, কষ্ট করে স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করার জন্য। আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা এনজয় করেছেন এবং প্রতিটা মুহূর্ত এনজয় করেছেন, কারণ ওই মোমেন্টটা আসলে যদি ধরতে পারেন তাহলে আসলে আপনার কাছেও ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর লাগবে, সেটা খুবই স্বাভাবিক। এবং রিফাত স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারাও যদি কেউ স্টুডিওতে আসতে চান বা সাহস করেন, ডেফিনেটলি আমাকে জানাবেন। এবং আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoop.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমার মনে হয় যে আমাদের সময় হয়েছে পরবর্তী ঘটনায় যাওয়ার। আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না। ফেসবুক পেজে আপনারা চলে যান www.facebook.com/russell.স্বাধীন। আমরা ফিরে আসছি একটু পরে।
ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আরিফ, এবং তিনি এসেছেন যশোর থেকে। আর একটু পরেই তিনি চলে যাবেন, তার ট্রেনও আছে। এর মাঝখানে আমরা চিন্তা করলাম যে তার কাছ থেকে আরেকটা ঘটনা আমি শুনছিলাম একটু আগে। আমার খুব ইচ্ছা করলো যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি। তো আরিফ, আপনি বলছিলেন যে আপনি অনেক কিছু অনুমান করতে পারেন বা আপনি অনেক কিছু আগে থেকে বিপদ টের পান। এটা কতদিন ধরে আপনার এরকম হচ্ছে? জি, এটা হচ্ছে মোটামুটি 2 থেকে 3 বছর ধরে। তারও বেশি সময় ধরে হচ্ছে আমি এই বিষয়টা আসলে অনুভব করি। আর এটা হচ্ছে আমার সাথেই ঘটা ঘটনাটা। আসলে আমি কোনো রকম কোনো বিপদ আসলে বা আমার কোনো সমস্যা হলে সেটা আগে থেকে আমি স্বপ্নে বুঝতে পারি বা স্বপ্ন দেখি যে আমার এই সমস্যাটা হচ্ছে। ইভেন আমি 2016 সালে যখন আমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করি, তার আগের দিন রাত্রে আমি স্বপ্ন দেখছি যে আমি গতকাল বা কয়েকদিনের ভিতরে বাইক অ্যাক্সিডেন্ট করছি। তো পরের দিন গিয়ে হচ্ছে বিকাল টাইমে আমি হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করি, মোটামুটি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। তারপরে হচ্ছে যে নেক্সট, তারপরে যে কোনো একটা কারণবশত হচ্ছে একটা পুলিশের ঝামেলা হয় আমার ফ্রেন্ডদের একটা ঝামেলা নিয়ে। তো তার আগের দিন রাত্রে আমি ঠিক স্বপ্নটা দেখি যে আমি পুলিশের কোনো একটা ঝামেলায় পড়তে যাচ্ছি। তো পরের দিন সকালবেলা হচ্ছে আমি এই প্রবলেমগুলো ফেস করি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আমি যখন নামাজ পড়তাম 5 ওয়াক্ত, ঠিক এশার নামাজের পরপরই আমার বাসায় ঢুকতে একটি সারা গাছ ছিল, পুরাতন বাসায়। তো ওই সারা গাছের ওইখানে মোটামুটি একটু অন্ধকার থাকে। তো অন্ধকার থেকে একজন মুরব্বী মানুষ আর কি, দাড়ি টুপি পরা থেকে, মোটামুটি খুবই পরিপাটি একজন মানুষ ওখান থেকে বের হয়। এবং আমি যখন নামাজ শেষ করে আসি এবং বাসায় ঢুকতে যাই, তো সেখানে এসে সে আমাকে লম্বা করে একটি সালাম দিত এবং জিজ্ঞেস করতো যে আমি কেমন আছি। তো তখন আমি নর্মালি তাকে অ্যাজ ইউজুয়াল উত্তরটা দিয়ে দিই যে আমি কেমন আছি, বা সালামের উত্তর নিয়ে বাসায় চলে যায়। তো এভাবে করতে করতে হচ্ছে আমি বাসায় গিয়ে হচ্ছে আমার মায়ের সাথে ঘটনাটি শেয়ার করি যে আমার একটা লোকের সাথে দেখা হয়, সে প্রতিদিন এরকম টাইমে আমার সাথে দেখা করে। তো সেই সময় আমার মা আমাকে বলে যে হচ্ছে তুমি নেক্সট টাইমে যদি তার সাথে দেখা হয়, তুমি তাকে জিজ্ঞেস করবা যে সে তোমার কাছে কি চায় এবং কোথা থেকে এসেছে। কারণ এরকম নাকি অনেক কিছু শোনা যায় যে অনেক মানুষের রূপ নিয়ে অনেক কথা বলে বা ভালো মানুষ থাকে। তো আমি তারপর থেকে তাকে জিজ্ঞেস করার জন্য যখনই খুঁজি, বা তারপর থেকে আজও পর্যন্ত তার সাথে আমার কোনো রকম কোনো দেখা হয়নি। আর এই যে ঘটনাটা যে আমার কোনো সমস্যা বা বিপদ আসলে আমি দেখতে পাই, তো তারপর থেকে তাকে না দেখার পর থেকে আর কি এই ঘটনাগুলো মোটামুটি আমার সাথে ঘটতে থাকে যে আমি আমার বিপদ আসলে আমি স্বপ্ন দেখতে পারি যে এগুলো হচ্ছে। আপনি বলছিলেন যে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকাটা সবচেয়ে বেশি হন্টেড। তো কেন আপনি এই কথাটা বলেন, মানে কি হয় সেখানে? আমার বাসাটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যশোর জেলার চাষরা ইউনিয়নের। তো মোটামুটি লিসেনার যদি কেউ থাকেন চাষরার, তো আপনারা হয়তো জানেন যে চাষরা বাজার মোড়ের ওই সাইডটাতে হন্টেড প্লেস আসলে বেশি। আর বিশেষ করে হচ্ছে আমাদের ওইখানে যে বাসাটা যেখানে আর কি, তার আশেপাশে 3 সাইডে হচ্ছে কবরস্থান এবং অনেক বড় বাঁশবাগান আর কি। তো একটা সময় এই বাঁশবাগানে হচ্ছে যে দুপুর 1টা আজান দিলে আশেপাশে কোনো মানুষজন আর থাকতো না যারা মাঠে কাজ করতো। মোটামুটি একটা ভয় ছিল যে দিনের বেলাতে এই কাজগুলো অনেক সৌন্দর্য থাকলেও রাত হওয়ার সাথে সাথে আসলে তাদের ভয়াবহতা এই কাজগুলো বা এই জায়গাটা নিয়ে আসলে হচ্ছে থাকতো আর কি। মোটামুটি একটা ধারণা থাকতো মানুষের। আর কোনো ঘটনা আছে আপনার ওই এলাকার? আমার পাশের বাসার একজন চাচা, উনি মারা গেছে আর কি। সঙ্গত কারণে আমি উনার নামটা বলতে পারছি না। তো এটা হচ্ছে যশোর জেলার হচ্ছে মোটামুটি একটা স্বনামধন্য বিদ্যুৎ কেন্দ্রের ঘটনা, যেটাতে আমি হচ্ছে নেক্সট একটা লাইভ করতে যাচ্ছি। সেখানে একটি সুইসাইড স্পটও আছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে সেই লাইভ বা ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো ঘটনাটা আমি একটু আপনাদেরকে ছোট করে বলার চেষ্টা করি, যেহেতু আমি একটু পরে চলে যাব। ঘটনাটা হচ্ছে যে আমার যে চাচা, ওনার ছদ্মনামটা আমি একটু বলি, যে ছদ্মনাম ধরা যাক হচ্ছে মুন্সি। তো মুন্সি চাচা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রের কথা বললাম, ওখানে উনি হচ্ছে বেসিক্যালি যে কাজটা করতো, উনি হচ্ছে একজন ছিল ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে যে ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো থাকে বিদ্যুৎ কেন্দ্রের, যেরকম ট্রান্সফর্মার, এই গোডাউনের একজন হচ্ছে রক্ষক ছিল, উনি গার্ড ছিল, নাইট গার্ড। তো উনি যে মারা গেছে, ওনার চাকরি রিটায়ার্ডের 4 বছর আগে মারা যায়। তো বেসিক্যালি উনি যে দীর্ঘদিন যাবত সেখানে চাকরি করে। তো ঘটনাটি হচ্ছে যে উনি প্রতি রাত্রে যখন ডিউটি দিত, সেদিন যে ঘটনাটি ঘটে সেদিনও সাধারণ দিনের মতো একটি দিন ছিল। তো উনি ডিউটি করতেছে এবং ওনার সাথে আরো 2 থেকে 3 জন ডিউটি করে। তো ডিউটি শেষে ওনাদের একটা রেস্টের একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমি যে সুইসাইড স্পটের কথা বলতেছি, যে ওর ভিতরে একটা পুরাতন রাজাদের বাসা আছে, এখানে মন্দিরও আছে। সেই মন্দিরটা হচ্ছে সুইসাইড স্পট। তো তার পাশে আসলে ওনাদের একটা ওয়াচ টাওয়ার মতো আছে, 1 তলা সমান উঁচু। তো ওখানে ওনারা হচ্ছে রাতে যখন ডিউটি করতো,
তো রাতে ডিউটিকালীন হচ্ছে সময় ওনারা বিশ্রাম নিত, যখন ঘুম আসতো একটু ক্লান্ত লাগতো তখন ওনারা একটু বিশ্রাম নিত ওখানে। তো ঘটনাটা সেদিন স্বাভাবিক দিনের মতোই চাচা ডিউটি করতে যায়। ডিউটি করতে গিয়ে হচ্ছে উনি রাত আনুমানিক হচ্ছে 1:30 কি 2টা নাগাদ এরকম সময় হবে। পরবর্তীতে ওনার ফ্যামিলির কাছ থেকে শোনা ঘটনাটি আসলে রাত 1:30 থেকে 2টা নাগাদ হচ্ছে উনি ওয়াচ টাওয়ারে যায় একটু রেস্টের জন্য। তো উনার সাথে থাকা যে সহকর্মীগুলো আছে ওনাদেরকে বলে যে তোমরা একটু ডিউটি দাও, আমি একটু ঘুমাইনি, তারপরে তোমরা হচ্ছে নির্দিষ্ট একটা সময় বলে দেয় যে তোমরা এই সময়টাতে এসে আমাকে ডাক দিও। তো আপনাদেরকে ঘটনা বলার আগে আমি একটু জায়গাটার একটু বর্ণনা দিই ছোটখাটো ভাবে। সেটা হচ্ছে যে স্পটটা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র, তার 2টা গেট আছে, একটা হচ্ছে আপনার পশ্চিম সাইডে আর একটা হচ্ছে দক্ষিণ সাইডে। তো এই 2টা গেটের ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো তাদের হচ্ছে যে ডিউটিটা ছিল গোডাউনটা নিয়ে, প্লাস হচ্ছে যে তারা গেটের হচ্ছে পাহারা দিত। আর এই 2টা গেটে হচ্ছে দুইজন করে গার্ডম্যান থাকতো। তো এখন হচ্ছে চাচা বেসিক্যালি চলে যায় তাদের থেকে বিদায় নিয়ে, যে সে একটু রেস্ট নিবে, তার ক্লান্ত লাগছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে চাচা মুন্সি চাচা উনি শারীরিক দিক থেকে অনেক স্ট্রং ছিল, ওনার বয়স আসলে বোঝা যেত না, তারপরে উনি শারীরিক গ্রোথও ভালো ছিল। ওনাকে আমি আমার দেখা মতে কখনো আমি ওনাকে অসুস্থ হতে দেখিনি, ইভেন জ্বর ঠান্ডা বা এরকম নর্মাল যে সিমটম গুলো এগুলো দেখিনি। তো উনি হচ্ছে যখন ঘুমাতে যায়, সেখানে ঘুমাতে গিয়ে তখন রাত আসলে টাইমটা আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না যেহেতু অনেক আগের ঘটনা। তো উনি ঘুমায় আছে, হঠাৎ করে উনি মধ্যরাতের দিকে ফিল করে যে উনার বুকের উপরে কোন একটা চাপ অনুভব করতেছে। তখন উনি মানে ঘুমন্ত অবস্থায় উনি অনুভব করতেছে। তো চাপের পরিমাণটা যখন বাড়ে তখন উনি আসলে একটু তাকায়। উনি তাকানোর পরে যে জিনিসটা দেখে যে 3 থেকে 4 বছরের একটা বাচ্চা তার বুকের উপরে বসে আছে। এটা দেখার পরে সে মানে একটু দ্রুতই ঘুম ভেঙে যায়, আসলে আতঙ্কিত হয়ে ঘুম থেকে ওঠার পরে সে বাচ্চাটাকে উনি 2 হাতে ধরে টিনের যে পাশে যে মানে যেহেতু যে ওয়াচ টাওয়ারটার কথা বলছি সেটা টিন দিয়ে তৈরি ছিল, তো সেই টিনের দিকে ছুঁড়ে মারার সাথে সাথে সেই বাচ্চাটা হচ্ছে যে তার দিকে তাকিয়ে রাগান্বিত ভাবে হামাগুড়ি দিয়ে তার দিকে আসতেছে আর বলতেছে যে তুই যে কাজটা করলি সেটা ঠিক করলি না, তোর অনেক বড় ক্ষতি হবে। তো যখন এই কথাটা বলার পরপরই মোটামুটি হচ্ছে যে সে একটু ভয় পাওয়ার পরপরই সে ওখান থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। তো পরপরে ওখানে বিকট একটা শব্দ হয়, সিঁড়ি থেকে পড়ে। তো পাশে থাকা তার যে সহকর্মীগুলো আছে তারা এখানে আসার পরে তাকে যখন দেখে ভয় পেয়ে আছে সে চাচা, তখন তাকে জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছিল বা ভয় পেয়েছেন বা এরকম কোনো কিছু কিনা। তো সে আসলে নর্মালি কথাটা এড়িয়ে যায় যে না আসলে এরকম কিছু না, কারণ সে চাচ্ছিল না যে তার পাশে থাকা লোকজন তার সাথে থাকা লোকজন আর কি ভয় পাকে এই বিষয়গুলোতে। তো এখন বিষয় হচ্ছে যে তখন ওই যে বাচ্চাটাকে সে ছুঁড়ে মেরেছিল মানে দেয়ালের সাথে, তারপর থেকে তার সাথে যে ঘটনাটি ঘটে, সে যতদিন যায় সে অসুস্থ হতে থাকে। অসুস্থর এক পর্যায়ে গিয়ে সে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, সে অনুভব করতে থাকে তার দিনের পর দিন সে শুকায় যাচ্ছে। এরকম করতে করতে এক পর্যায়ে হচ্ছে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কোনোতে কোনো লাভ হচ্ছে না। দেন তারপর থেকে তার ফ্যামিলি ডিসাইড করে যে তাকে নিয়ে ইন্ডিয়াতে যাবে ট্রিটমেন্টের জন্য। তো ইন্ডিয়াতে গিয়ে ধরা পড়লো যে তার লিভারে পানি জমে। তো তারপর থেকে যে ঘটনাগুলো উনি ফেস করে যে টাইমটাতে হচ্ছে ওই বাচ্চার সাথে দেখা হয়েছিল তার সেম টাইমে তার বাসায় মানে ঠিক দরজার ওখানে একটা বাচ্চা এসে কান্না করতো করে একটা নির্দিষ্ট সময়, হয়তো সেটা ফজরের আজানের আগে এরকম টাইমে হবে মেবি, যে ফজরের আজানের আগে হচ্ছে সে বাচ্চাটা আসতো, ঠিক আজানো হবে বাচ্চাটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আর তারপর থেকে বিভিন্ন জিনিসগুলো সে ফিল করে, সে আশেপাশে থাকা তার বাসার আশেপাশে থাকা গাছগুলা মানে মনে হয় যে বিকট ঝড় হচ্ছে, অনেক ঝড় হচ্ছে, এরকম কোনো কিছু সে তারা দেখতে পায়। আসলে তার আশেপাশে অন্য যে মানুষগুলো আছে তারা কোনো কিছু বোঝে না, কিন্তু তারা এই জিনিসগুলো অনুভব করতে থাকে। তারপরে তারা আরেকটা বিষয় অনুভব করে, তাদের ছাদের উপরে বাচ্চারা যে খেলা করলে যে শব্দগুলো হয় সেরকম বিভিন্ন রকম শব্দ পেতে থাকে। এভাবে আস্তে আস্তে তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়। একটা সময় গিয়ে ঠিক ওই নির্দিষ্ট টাইমে যখন সেই বাচ্চাটাকে দেখেছিল সেই টাইমে গিয়ে আসলে উনি মৃত্যুবরণ করে। তো আমি জানি না আসলে যে এই কারণটার জন্য সে মৃত্যুবরণ করছিল কিনা বা অথবা তার শারীরিক কোনো সমস্যা ছিল কিনা, তবে এই ঘটনাটি হচ্ছে তার ফ্যামিলি থেকে শোনা। সঙ্গত কারণে আমি রাসেল ভাই তার নামটা বলতে পারছি না। তো এটা ছিল লিসেনের আমার ঘটনা।
ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার আজকের জার্নি যেটা সেটা সেফলি আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছান, বাসায় পৌঁছান, সেটাই প্রার্থনা করব। আবারও ইনশাল্লাহ কথা হবে আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনিও ভালো থাকবেন ভাই, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর লিসেনার সবার উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে যে আমি আরিফুল ইসলাম ভূত.com এর যশোর জেলার মডারেটর। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে নেক্সট ডে আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দেয় এবং আমি ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের ইমেইল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা আগেও অডিও ক্লিপ পাঠাতেন, এখনো অডিও ক্লিপই পাঠাবেন, তাছাড়া কোনো উপায় নেই। সেরকমই একটা অডিও ক্লিপ শুনে আসবো ইন্ডিয়া থেকে। আমাদের একজন লিসেনার, আমাদের খুব প্রিয় মানুষ, তিনি পাঠিয়েছেন। আসলে যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের ভালোবাসেন, তাদেরকে আমিও খুব ভালোবাসি এবং আমি সবচাইতে বেশি ফ্যান আপনার, কারণ আপনি Bhoot.com-কে ভালোবাসেন। থ্যাংক ইউ ভেরি মাচ এইভাবে সঙ্গে থাকার জন্য এবং ঘটনা পাঠানোর জন্য। ইন্ডিয়া থেকে যে ঘটনাটি পাঠিয়েছেন, এখন সেই ঘটনাটি আমরা শুনে আসব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। হ্যালো লিসনার্স, আমি অরিজিৎ বিশ্বাস। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট একটি শহর গঙ্গারামপুর থেকে বলছি। আর যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমায় বলেছে আমার এক ভাই। সঙ্গত কারণেই তার নাম বা পরিচয় আমি এখানে দিচ্ছি না। আমার ভাইটি পড়াশোনার সূত্রে কলকাতার কোনো একটি জনপ্রিয় অঞ্চলে একটি মেস বাড়িতে ভাড়া থাকত। সেই মেস বাড়িতে ও অদ্ভুত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়, তার মধ্যে একটি আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ঘটে 2016 সালে। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বলে একটি এক্সাম চালু আছে আমাদের এখানে। সে ভাইটির মেশোর বোনের ছেলের জয়েন্ট এক্সাম দেওয়ার সিট পড়ে সেই মেসবাড়ির কাছাকাছি একটি স্কুলে। স্বাভাবিকভাবেই ভাইটির মেশোর বোনের বর এবং তার ছেলের এক্সাম দিয়ে তার মেসবাড়িতে গিয়ে ওঠে সেদিন রাতে থাকার জন্য। এবার সেই মেসবাড়িটির একটু বর্ণনা দিয়ে রাখি। মেসবাড়িটি ছিল দোতলা এবং দোতলার ওপরে তিনতলার কিছুটা অংশে বাড়ির কাজ কমপ্লিট হয়েছিল, বাকিটা খোলা ছাদ ছিল। ভাইটি থাকতো নিচতলাতে। ঘটনার দিন মেসবাড়িতে এক সিনিয়র দাদা এবং সেই ভাইটি বাদে আর কেউই ছিল না। সিনিয়র দাদাটি ছিল মুসলিম, সে থাকতো তিনতলার একটি ঘরে। ভাইটি তার আত্মীয়দের রাতে খাওয়া দাওয়ার পরে নিজের ঘরে শোবার ব্যবস্থা করে দেয়। তার মেশো সে কোথায় শোবে এটা জানতে চাইলে সে বলে সে ওপরে তিনতলায় দাদার ঘরে গিয়ে শোবে। এরপর যথারীতি ভাইটি ওপরে দাদার ঘরে শুতে চলে যায়। এর কিছুক্ষণ পরেই তার মেশো তাকে ডাক দেয়। ও প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। ও ভাবছিল এর মধ্যেই মেশো কোনো অদ্ভুত জিনিস দেখে ফেলেনি, কারণ ওরা এর আগেও ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স করেছে সেই মেসে। পরেও গিয়ে জিজ্ঞেস করে জানতে পারে মেশো নিচতলার ওয়াশরুমটা কোথায় সেটা জানতে চাইছিল। যাই হোক, সে আবার উপরে চলে আসে। এবার সেই মুসলিম দাদা তাকে একটু অদ্ভুত কথা বলে। দাদাটি বলে রাতে অনেক কিছু শব্দ শুনতে হতে পারে, সে যেন কোনো মতেই ঘরের দরজার দিকে না তাকায়, তাহলে আর কোনো সমস্যা নেই। কি ব্যাপার জিজ্ঞেস করলে দাদাটি বলে আসলে অনেক পুরোনো দিনের বাড়ি তো, তাই অনেক কিছু থাকতে পারে। তাই আমি যা বললাম, যেমন ভাবে বললাম
তুই সেরকম ভাবে ঘুমিয়ে পড়। এরপর তারা দুজনেই শুয়ে পড়ে। শোয়ার আগে ওই দাদাটি কিছু সূরা বা আয়াত পড়ে। ভাইটি এটার কারণ জিজ্ঞেস করাতে দাদাটি বলে, এটা করলে এই আওয়াজ যতদূর যায় ততদূরের মধ্যে কোনো খারাপ কিছু থাকলে সে কাছে আসতে পারে না, তবে সেটা সাময়িক। এটাকে নাকি খাট বন্ধ করে দেওয়া বলে। আমি লিসনারদের কাছে এটার ব্যাপারে আরো জানতে চাইবো, তারা যদি জানাতে পারে। যাই হোক, তারা দুজনেই শুয়ে পড়ে। দাদাটি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ে, কিন্তু ভাইটির ঘুম আসছিল না। একে নতুন জায়গা, নতুন বিছানা, আর তার উপরে ওই দাদার সেই সাবধান বাণী। এপাশ ওপাশ করতে থাকে বেশ কিছুক্ষণ। হঠাৎ সে ছাদে কারো হেঁটে যাওয়ার শব্দ পায়। কিছুক্ষণ পর শুনতে পায় কোনো বাচ্চার খিলখিল হাসির আওয়াজ, অথচ ওই পুরো মেজবাড়িতে কোনো বাচ্চার আসার কথাই নয়। আবার কখনো গ্যাসের সিলিন্ডার গড়িয়ে যাওয়ার শব্দ। যথারীতি সে ভয় পেয়ে যায় এবং দাদার বারণ করা সত্ত্বেও কয়েকবার দরজার দিকে তাকায়। বলে রাখা দরকার যে দরজাটি ছিল 2 পাল্লা। দুটো পাল্লা যেখানে মিলেছে সেখানে কিছুটা জায়গা ফাঁকা ছিল, যার জন্য বাইরে থেকে খুব সহজেই ভেতরে দেখা যেত, বা ভেতর থেকেও বাইরের কিছুটা অংশ দেখা যেত। সে ভয় পেয়ে চাদর ভালো মতো গায়ে জড়িয়ে নেয়। আমরা এটা অনেক সময় করে থাকি, যে খুব ভয় লাগলে আমরা চাদর বা কম্বল যাই থাক সেটা একদম আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে ফেলি। এটা কিছুই না, একটা মানসিক সান্ত্বনা দেওয়া আর কি। যাই হোক, কিছু সময় কেটে যায়। তারপর হঠাৎ সে শুনতে পায় দরজায় কেউ চাপ দিয়ে দরজা খোলার চেষ্টা করলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ আসছে। এবারও সে আগের মতো আগে পিছে না ভেবে ওই দাদার নিষেধ করা সত্ত্বেও দরজার দিকে তাকায়, এবং তাকাতেই সে যা দেখে তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না, এবং সে আঁতকে উঠে জ্ঞান হারায়। সকাল সকাল তার মেশোর বোনের বর ও তার ছেলেরা তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে তখনও ঘুম থেকে ওঠেনি বা তার জ্ঞান ফেরেনি। মুসলিম দাদাটিকে তারা বলে যে আচ্ছা ও ঘুমুক, ও উঠলে বলো, আমরা বেরিয়ে গেছি। ভাইটির জ্ঞান আসে প্রায় দুপুর সময়। জ্ঞান ফিরলে সেই দাদা তাকে খুব ভালো মতো তাকে জিজ্ঞেস করে সবকিছু খুলে বলতে। সে তখন জানায় তার জ্ঞান চলে যাওয়ার আগের সব ঘটনাগুলো। দাদা শেষে তাকে জিজ্ঞেস করে যে লাস্ট কি দেখেছিল সে তখন জানায় সে দরজায় চাপ দিয়ে খোলার আওয়াজ পেতেই যখন দরজার দিকে তাকায় তখন সে দেখতে পায় একটি ভয়ঙ্কর এক মহিলার চোখ, এবং আকারে সাধারণ চোখের থেকে অনেক বড়, এবং তার যতটা মনে আছে সেই মহিলা লাল বা কালো রঙের কোনো একটা শাড়ি পরেছিল। যাই হোক, এরপরের ঘটনা সেই দাদার মুখেই সে শোনে। যখন ভাইটি আটকে উঠেছিল তখনই সেই দাদার ঘুম ভেঙে যায়, এবং সে উঠেই কিছু সূরা জাতীয় কিছু বলে এবং ভাইটিকেও কিছু সূরা পড়ে ফু দেয়। এরপর কয়েকদিন তার গায়ে অনেক জ্বর থাকে, তারপর আস্তে আস্তে সে স্বাভাবিক হয়। এরপর সেই মেসবাড়ির মালিক যারা, তাদেরকে এই ব্যাপারে অভিযোগ জানায় এবং তাদের কাছে সবকিছুর একটা এক্সপ্লেনেশন দাবি করে, তবে তারা রীতিমতো সব অস্বীকার করে, পাছে তাদের মেসবাড়িটা উঠে যায়। যাই হোক, এই ছিল আজকের ঘটনা।